ফ্যান্সি ড্রেস কম্পিটিশন। রঙিন, কমফোর্টেবল আর আকর্ষক কাপড় পরে রেইনবো, বাটারফ্লাই এর মতন কালারফুল থাকতে কার না পছন্দ? আমাদের চিঙ্কিরও খুব পছন্দ, আপনারও নিশ্চয়ই পছন্দ। কিন্তু গাট্টুর অত পছন্দ ছিল না। আরে আরে, এমন গাট্টুর না, ওর কাপড়রা বলতো। গাট্টু ছিল খুব চঞ্চল বাচ্চা। সারাদিন এদিক সেদিক ঘুরতে থাকতো, যে কোনো জায়গায় বসে পড়তো, দাঁড়াতো, পড়ে যেত, কখনো কখনো তো কলার পর্যন্ত ময়লা পৌঁছে যেত, বুঝলে না? আরে বাবা, ছোট মোটো ঝগড়া তো হতেই থাকে, কিন্তু তাতে কাপড়ের কি দোষ? মাও শুধু একটাই প্রশ্ন করত গাট্টুকে, গাট্টু, আজ তুই আবার শার্ট খারাপ করে এসেছিস? বাবা কাপড় জামার সাথে বদমাশি করে না। আর এইভাবে শুধু গাট্টুর একটাই জবাব হতো, সরি মা, আর কখনো এমন হবে না। আর পরের দিন বিকেলে আবার স্কুল ইউনিফর্ম খারাপ। কিন্তু চিঙ্কির ব্যাপার আলাদা ছিল। চিঙ্কির শুধু ভালো ভালো কাপড় পরার শখই ছিল না, চিঙ্কি কাপড়ের ভালো যত্নও নিত। নিজের জামা কাপড়কে ভালোবাসত। দাগ তো দূরের কথা, চিঙ্কি কাপড়ে একটা মাছিও বসতে দেখেনি কেউ কোনোদিন। কাপড় চোপড়ের ব্যাপারে এরম ছিল চিঙ্কি, আর এমনই চলতে থাকলো। আস্তে আস্তে গাট্টু চিঙ্কি বড় হতে থাকলো, স্কুলের টাইমও বাড়তে থাকলো। তারপর স্কুলের পর টিউশন। গাট্টু আর চিঙ্কি সকাল থেকে বিকেল পর্যন্ত স্কুল ইউনিফর্মেই থাকলো, আর রং বেরঙে কাপড় কাবার্ডেই পরে থাকলো। এই ভাই গাট্টু, সকাল হইয়া বিকাল, ব্যাস এই একটাই সাদা ইউনিফর্ম। বোর হয়ে গেছি আমি, কিন্তু করতেও কি পারি? স্কুলে কালারফুল কাপড় চোপড় পরে আসা তো বারণ। আমি একদম বোঝ হইনি, আর আমার এই ইউনিফর্মটাও খুব পছন্দ। এইটা শুনে চিঙ্কি গাট্টুর মজা উড়িয়ে বলল, হ্যাঁ হ্যাঁ, তোর তো ইউনিফর্ম খুবই পছন্দ হবে, কারণ সেটা সাদা, আর সাদা রং নষ্ট করার তো তোমার হবি আছে। আরে চিঙ্কি, এমন কেন বলছো? দেখো তো নিজের ইউনিফর্মকে কি অবস্থা করেছো। সরি, আর কখনো হবে না। কথা শুধু চিঙ্কি পর্যন্ত ছিল না, স্কুলের বাকি বাচ্চারাও ইউনিফর্ম পরে সারা দিন বোর হয়ে গেছিল। আর এইটুকুই নয়, মিশ্রা স্যারও বাচ্চাদেরকে রোজ স্কুল ইউনিফর্মে দেখে দেখে বোর হয়ে গেছিলেন। আর হঠাৎ একদিন মিশ্রা স্যার ক্লাসে এসে এমন একটা অ্যানাউন্সমেন্ট করলো, যেটা শুনে বাচ্চাদের মুখ একেবারে কালারফুল হয়ে গেল। বাচ্চারা, মানডেতে স্কুলে ফ্যান্সি ড্রেস কম্পিটিশন হবে। তোমাদের যেইটা ইচ্ছা সেইটা পড়ো, কি কি ক্রিয়েটিভিটি দেখাতে পারবে দেখাও। কালকে সানডের ছুটি আছে তোমাদের কাছে, তৈরি হয়ে যাও আর মানডেতে স্কুল ইউনিফর্মকে ছুটি দাও। ক্লাসের বাচ্চারা সত্যি খুব খুশি ছিল। দুপুরে ছুটির পর শুধু কথা আর কথা। আমি পরি সেজে আসবো, আমি সোলজার হয়ে আসবো, আর আমি পাইলট হয়ে আসবো। আরে এটা তো কম্পিটিশন, কিছু তো সিক্রেট রাখো, আজকেই সব বলে দেবে। তাহলে মানডের জন্য কি বিশেষ থাকবে? ও ভেরি স্মার্ট। এখন আমরাও দেখবো যে মানডে তুমি কি ফ্যান্সি ড্রেস পরে আসো। আমাকে চ্যালেঞ্জ? ঠিক আছে, চ্যালেঞ্জ অ্যাকসেপ্টেড। গাট্টু চিঙ্কি যেই সন্ধেবেলায় বাড়ি ফিরল, গাট্টু চেঁচিয়ে চেঁচিয়ে বাবার কান ফাটিয়ে দিল। বাবা, পাইলটের ড্রেস আমাকে এক্ষুনি এনে দাও, দাও না। আরে হ্যাঁ বাবা, কালকে পুরো সানডে আছে, দুজনেরই কম্পিটিশন আছে না? চিঙ্কিকেও সঙ্গে নিয়ে যাব। চিঙ্কি বলো মা, তোমাকে কি পড়ার আছে? এইটা শুনে গাট্টু হাসতে হাসতে বলল, সে তো এখনো হয়তো ডিসাইডই করেনি যে সে কি পরবে। চিঙ্কি বেচারে ভাবতে থাকলো যে সে কি এমন কাপড় পরে যাবে যেটাতে ফ্যান্সি টাচ পাওয়া যাবে, আরো কম্পিটিশন জিতে যাবে। কিন্তু ও কিছুই ভাবতে পারছিল না। গাট্টু চিঙ্কির সামনে ওকে খ্যাপানোর জন্য নাচছিল। আমার তো পাইলটের ড্রেস আসছে, তোমার কি? বলো বলো বলো। বেচারি চিঙ্কির মন খারাপ হয়ে গেল, আর মার কাছে গিয়ে কাঁদতে শুরু করলো। মা ওকে বোঝালো, আর আলমারি খুলে ওকে পুরনো কাপড় দেখালো। ওই কাপড়ের মধ্যে চিঙ্কি হারিয়ে গেল। বাহ মা, তোমার তো ছোটবেলার কাপড়ও আছে এর মধ্যে। হ্যাঁ, খুব সামলে রেখেছি আমি। হঠাৎ করে চিঙ্কির মাথায় একটা আইডিয়া আসে, আর ও এক্সাইটেড হয়ে মাকে জড়িয়ে ধরে। থ্যাংক ইউ মা, আমাকে আইডিয়া দেওয়ার জন্য। আর শেষমেশ ওই দিনটা এসে গেল, যার জন্য সবাই অপেক্ষা করছিল, ফ্যান্সি ড্রেস কম্পিটিশনের দিন। মানডের দিনে স্কুলের সব বাচ্চারা ফ্যান্সি ড্রেস পরে এসেছিল। গাট্টু তো পাইলট সেজে এদিক ওদিক উড়ছিল।
বাচ্চাদের জাজ করার জন্য বিশেষ জাজ ডাকা হয়েছিল। আরে কোথায় সেই চিঙ্কি? বেচারি ভয়তে ঘর থেকে বেরোয়নি। তখনই চিঙ্কির এন্ট্রি হয় আর সবাই ওর দিকে তাকিয়ে রইল। তারপরে একেবারে হেসে দিল, কারণ চিঙ্কি অনেকগুলো কাপড়ের ছোট ছোট টুকরো করে তা দিয়ে একটা ড্রেস বানিয়েছিল। আরে চিঙ্কি, আর কিছু পেলে না পরার জন্যে? এ কি, তুমি তো পুরনো ফাটা কাপড়ের দোকান মনে হচ্ছ। জাজেসরা চিঙ্কিকে জাজ করলো আর তারপর রেজাল্ট শোনালো। তো বাচ্চারা, এই ফ্যান্সি ড্রেস কম্পিটিশনের উইনার হলো চিঙ্কি। এইটা শুনে গাট্টু আর বান্টি একদম শকড হয়ে গেল। আমি জানি আপনারা সবাই অবাক, আর আমিও অবাক ছিলাম চিঙ্কির ক্রিয়েটিভিটি দেখে। আপনারা সবাই তো রেডিমেড ড্রেস এনে পরে নিয়েছেন, কিন্তু আমি দেখতে পাচ্ছি যে চিঙ্কি কিছু একটা ক্রিয়েটিভ করেছে। সে নিজের বাবা মার ছোটবেলার কাপড়ের থেকে নিয়ে এখনকার পোশাকের মধ্যে একটু একটু টুকরো নিয়েছে আর একটা সুন্দর ডিজাইন বানিয়েছে। এই ড্রেসটাকে দেখে পুরনো দিনের কাপড়ের প্যাটার্ন মনে হয়, আর বোঝা যায় সেই সময় কি পরা হতো, সেই সময়ের ফ্যাশন। এবং এই জমানার ফ্যাশনটা অনেক রেফারেন্সেস আছে। ওর এই ড্রেসটাকে আমি আগে স্টাডির জন্য পাঠাবো, কিন্তু আগে আমি ওকে ডাকবো ট্রফি নেওয়ার জন্যে। চিঙ্কি স্টেজে গেল আরও নিজের ট্রফি নিয়ে নিল। সবাই হাততালি দিয়ে চিঙ্কির অভিনন্দন করলো। আর এইভাবে নিজের ক্রিয়েটিভিটি দেখিয়ে চিঙ্কি ফ্যান্সি ড্রেস কম্পিটিশনের চ্যালেঞ্জ পুরো করলো। গাট্টুর টিউশন টিচার। বাচ্চারা, তোমাদের মিষ্টি মিষ্টি গাট্টু চিঙ্কি তোমাদের মতনই আস্তে আস্তে বড় হচ্ছিল। স্কুলে যেমন তোমরা হই হুল্লোড় করো, তেমন ভাবেই হই হুল্লোড় করছিল, আর তোমাদের মতনও মন দিয়ে পড়াশোনাও করছিল। এরম ভাবে গাট্টু চিঙ্কি এক ক্লাস থেকে আরেক ক্লাস, সেই ক্লাস থেকে আবার পরের ক্লাস, এরম ভাবে এক এক ক্লাস করে এগিয়ে যাচ্ছিল। আর ক্লাসের সাথে সাথে ওদের বইগুলো বেড়ে যাচ্ছিল। তারপর বেচারা গাট্টু চিঙ্কির উপরে পড়াশোনার প্রেশার তো বাড়ারই ছিল। এখন এতগুলো বই আর একটাই ক্লাসের টিচার, মানে বাচ্চাদের সাথে সাথে ক্লাস টিচারের উপরেও প্রেশার ছিল। ক্লাস টিচার ওদের পুরো সৎভাবে পড়ানোর চেষ্টা করছিল, তাও কোনো না কোনো চ্যাপ্টার এরম আসতো যেটা ক্লাস টিচারের পড়ানোর পরও গাট্টু চিঙ্কি বুঝতে পারতো না। মানে স্কুল থেকে বাড়ি আসতেই বাবার উপরে প্রেশার। বাবা, এই চ্যাপ্টারটা একটু বুঝিয়ে দাও না, 5 বার পড়েছি কিন্তু কিছু বুঝতেই পারছি না। দেখাও। আরে এটা তো খুব সিম্পল, স্কুলে বোঝায়নি নাকি? পড়িয়েছিল, কিন্তু তুমি আবার পড়িয়ে দাও না। বাবা, আগে আমাকে এই ওয়ার্ডের মিনিংটা বোঝাও। দেখাও। আরে টিচার তোমাদের বলেনি নাকি? বলে তো ছিল, কিন্তু কি বলেছিল ভুলে গেছি। বাবা, আগে আমাকে বোঝাও। না, আগে আমাকে। বেচারা বাবা দুজনের বই নিয়ে কনফিউজ হয়ে ভাবছিল যে আগে কাকে বোঝাবে। তখনই ভেতর থেকে মায়ের ডাক এলো, আরে শোনো, কুকারের 4টে সিটি হয়ে গেলে গ্যাসটা বন্ধ করে দিও, আমি ওয়াশরুম যাচ্ছি। এবার বেচারা বাবা কি করবে? আরে বাপ রে, মনে হয় এখন তোমাদের দুজনকে টিউশনে পাঠানোর সঠিক সময় এসেছে। টিউশন? হ্যাঁ টিউশন। টিউশন মানে আরেকটা স্কুল হয় রে, সেইখানেও আমাদেরকে পড়ানো হয়, সেইখানে আমাদের সব সাবজেক্টের ডাউট ক্লিয়ার করা হয়, আর প্রত্যেকটা সাবজেক্টে ট্রেন করা হয়। আরে বাপরে, আরেকটা স্কুল। হ্যাঁ, কিন্তু টিউশন স্কুল থেকে অনেকটাই আলাদা হয়। সেইখানে না আমরা খেলতে পারি আর না আমরা মজা করতে পারি। সেইখানে শুধু পড়া পড়া শুধু পড়া হয়। সেইখানে টিচাররা খুব স্ট্রিক্ট হয়, খুব প্রেশার দেয় রে। আমি যাই না, প্রত্যেক দিন আমাকে যেতে হয় টিউশন ক্লাসে। গাট্টু চিঙ্কি তো এর আগে কোনো টিউশন গিয়েছিল না, আর না ওরা কোনোদিন টিউশনের নামও শুনেছিল। হারি যেমন ভাবে ওদের টিউশন আর টিউশন টিচারের ব্যাপারে বলল, শুনে গাট্টু আর চিঙ্কির মাথা খারাপ হয়ে গেল। সন্ধে বেলায় স্কুল থেকে বাড়ি ফেরার পর ওরা বাবাকে বলল, বাবা, আমরা টিউশনে যাব না। কিন্তু কেন? বাবা, বললাম না আমরা টিউশন যাব না। আমাদের পড়ানোর জন্য আমাদের স্কুল আর তুমি বেস্ট। বাবা, জেদ করো না, স্কুল বেস্ট হয়, কিন্তু আজকাল সিলেবাসে এত বেশি বেশি সাবজেক্ট থাকে যে স্কুল কি করতে পারবে বলো? আর যদি তোমরা আমার কথা বলো তাহলে আমি ক্লান্ত হয়ে যাই। অফিসের কিছু কাজ, তারপর আবার মাকে সাহায্য করতে হয়, বাইরেরও কাজ করতে হয়। এমনি ভাবে আমি তোমাদের সময় দিতে পারবো না। তোমাদের এখন টিউশন যেতেই হবে বাচ্চারা।
বেচারা গাট্টু চিঙ্কি এর উপরে কি বলতো, ওদের বাবার কথা মানতেই হলো। সানডের দিন বাবা গাট্টু আর চিঙ্কিকে সোসাইটির পাশের টিউশন ক্লাসে নিয়ে গেল। ওখানে অফিসে একটা টিচার বসেছিল, বড় বড় চোখ, বড় বড় গোঁফ, আর মাথায় একদমই চুল ছিল না, আর সে খুব ভয়ানক দেখতে লাগছিল। গাট্টু চিঙ্কি ওকে দেখেই ভয় পেয়ে গেল। নামটা বলুন। এ হলো গাট্টু আর এ হলো চিঙ্কি। আপনি মাঝখানে বলবেন না, বাচ্চাদেরকে বলতে দিন। এইটা শুনে তো গাট্টু চিঙ্কির সাথে সাথে বাবাও ভয় পেয়ে গেল। মানডে সন্ধেবেলায় গাট্টু চিঙ্কি স্কুল থেকে বাড়ি ফিরল। এবার ওদের টিউশন ক্লাস যাবার ছিল। ওদের একদমই ইচ্ছে ছিল না, কিন্তু বেচারারা কি করত, ওদের অ্যাডমিশন তো হয়ে গেছিল। দুজনে এসে টিউশন ক্লাসে বসে পড়ল আর ওই রাগী টিউশন টিচারের অপেক্ষা করলো। ওদের সাথে বসা বাকি বাচ্চাদের ব্যাচটাও নতুন ছিল, ওরাও ভয় ভয় ছিল। তখনই ক্লাসে অনেক ইয়াং, জিন্স আর টি শার্ট পরে থাকা খুব ড্যাশিং আর জোয়ান একটা ছেলে ভেতরে এলো। ওকে দেখে গাট্টু বলল, দাদা তুমি ভেতরে কেন আসলে? আমাদের খারুস টিচার যদি ভেতরে আসতো তাহলে তোমাকে মারবে, যাও। তোমরা সেই বড় বড় চোখ, বড় বড় মোচওয়ালা সেই টিচারের ব্যাপারে কথা বলছো নাকি? হ্যাঁ, খুবই ভয়ঙ্কর সে, তুমি যাও। ডোন্ট ওয়ারি, কারণ উনি এই ক্লাসে কোনোদিন আসবেন না, কারণ এই ক্লাসের টিচার আমি। এইটা শুনে গাট্টু জোরে চিল্লালো, ক্লাস স্ট্যান্ড আপ, 1 2। জয় হিন্দ, গুড ইভিনিং স্যার। নিজের টিউশন টিচারের ড্যাশিং এন্ট্রি আর কথা বলার ধরন থেকে সবাই ইমপ্রেস হয়ে গেল। গুড ইভিনিং বাচ্চারা, সিট ডাউন। আমার নাম হলো শ্রীকান্ত আর আমি হলাম তোমাদের টিচার। আমার পড়ানোর স্টাইলটা একটু আলাদা। আমি বাচ্চাদের প্রেশার নয়, ভালোবাসা দিই। তোমরাও এর বিনিময়েতে তোমাদের টিচারকে একটু ভালোবাসা দিও। আমরা খুব পড়বো আর খুব মজাও করব, কি বলো? ইয়েস স্যার। তাহলে চলো, আমার ইন্ট্রোডাকশন তো হয়ে গেল, এখন তোমরা এক এক করে নিজেদের ব্যাপারে বলো। তারপরে আমি তোমাদেরকে একটা ভালো গল্প শোনাবো, তারপরে আমরা একটুখানি মজা করব, আর তারপরে অনেক অনেক পড়া করব, কি বলো? ইয়েস স্যার। তারপর আর কি, গাট্টু চিঙ্কি আর বাকি সব বাচ্চারা এক এক করে শ্রীকান্ত স্যারকে নিজেদের ইন্ট্রোডাকশন দিল। তারপর শ্রীকান্ত স্যার বাচ্চাদেরকে ইঁদুর আর বেড়ালের মজার একটা গল্প শোনালো। তারপর সবাই বই খুলল। ওদের পড়ানো আর ডাউটস ক্লিয়ার করার ধরন এতটাই আলাদা ছিল যে বাচ্চারা পড়তে পড়তে জানতেই পারল না যে কখন 8টা বেজে গেছে। চলো বাচ্চারা, আজকের আমাদের টিউশনের ট্রেন এইখানে এসে থেমে গেল। স্টেশনটা কিন্তু ভুলো না, টেনশন একদম নেবে না, আর শ্রীকান্তকে বাই বাই না করে একদম ঘরে যাবে না। বাই বাই স্যার। এইভাবে প্রথম দিনেই টিউশন টিচারের সাথে বাচ্চাদের বন্ধুত্ব হলো। এরপর গাট্টু চিঙ্কি আর সব বন্ধুরা ভয় না পেয়ে টিউশন আসতে থাকলো আর শ্রীকান্ত স্যারের সাথে পড়াশোনার মজা নিতে থাকলো। গাট্টুর নতুন চুলের কাট। সবার মাথায় কিছু না কিছু কখনো না কখনো ভূত চাপে। গাট্টুর মাথায়ও চুল লম্বা করার ভূত চেপেছিল। গাট্টু, চুল অনেক বড় হয়ে গেছে, হেয়ার কাট করে নাও। তোমার লম্বা চুল স্যুট করে না বাবা, আমাদের সেই হেয়ার স্টাইল করা উচিত যেটা আমাদের স্যুট করে। গাট্টু বেচারা রেগে গেল, ও নিজের চুল কাটতে চাইছিল না। গাট্টু বাড়ি ফিরল, কিন্তু মা বাবাকে কিছু জানালো না। কিন্তু চিঙ্কি, ও আর কোথায় চুপ থাকতো, বাড়ি ফিরতেই গাট্টুর ব্যাপারে বলে ফেলল। বাবা, মিশ্রা স্যার না গাট্টুকে কালকে চুল কেটে আসতে বলেছে। আরে একে তো আমি কখন থেকে বোঝাচ্ছি, শুনলে তবে না। আর এর মাও তো সবসময় এর সাইড নেয়। না, মিশ্রা স্যার যখন বলেছে, আমি আর গাট্টুর সমর্থন করব না। গাট্টু, এবার তোমার চুল কেটেই নেওয়া উচিত। এইটা শুনে গাট্টুর কান্না এসে গেল। না মা, তুমি তো দেখছো আমি কতদিন ধরে চুল বড় করছি, তাহলে কি করে হঠাৎ করে আমি কেটে দিই? আমার সেই সিনেমার হিরোর মতন চুল রাখার আছে। তুমি দেখেছিলে না, যখন সে ঘোড়ার উপরে বসে ভিলেনের পেছনে তাড়া করেছিল, তার চুল কেমন করে হাওয়াতে উড়ছিল। বাবা, সেটা সিনেমা। রিল আর রিয়েলের মধ্যে পার্থক্য থাকে। লম্বা চুল স্কুল আর সোসাইটিতে ভালো দেখায় না। আমাদের ডিসেন্ট হেয়ার স্টাইল রাখা উচিত, যেটা আমাদের পার্সোনালিটিকে স্যুট করবে। মিশ্রা স্যারও এটাই বলছিল। গাট্টু মন খারাপ করে নিজের রুমে বসেছিল, কেননা বাবা ওকে হেয়ার কাট করতে নিয়ে যাচ্ছিল।
গাট্টু, মন খারাপ কেন করছো? আর তারপরে বাবা সন্ধেবেলায় গাট্টুকে নিয়ে একটা সেলুনে গেল। গাট্টুর ওখানে একদম মন লাগছিল না। ও নিজের চুলগুলো ধরে এক কোনায় মন খারাপ করে বসেছিল। যে লম্বা চুল যে কোনো সময় ওর থেকে কেটে আলাদা হওয়ার ছিল। তখনই একটা খুব বুড়ো দেখতে বারবার গাট্টুর কাছে এসে বলল, চলো বাবা, হেয়ার কাট করতে হবে তো। বারবারকে দেখে গাট্টুর আরো মন খারাপ হয়ে গেল। ওর মনে হলো যে এই বারবারের বয়স তো অনেক বেশি, এই গাট্টুর ফিলিংস কি করে বুঝবে? ও তো কোনো পুরনো স্টাইলে গাট্টুর চুল কেটে দেবে আর তারপর সবাই ওর মজা ওড়াবে। কিন্তু এই বারবার অনেক কুল আর স্মার্ট ছিল। ওয়াও, তোমার চুলের টেক্সচারটা তো খুবই ভালো, আর তোমার চুলটা বেশ লম্বা। লম্বা চুলের সুবিধা এইটা যে আমি সেইটাকে ভালো করে কেটে তোমাকে একটা ভালো হেয়ারস্টাইল দিতে পারবো, যেটা তোমাকে স্যুটও করবে আর সবাই দেখে ইমপ্রেসও হবে। এইটা শুনে গাট্টু ভেতর থেকে খুব খুশি হয়ে গেল। তারপর বারবার কাঁচি চালালো আর গাট্টুর চুল নিচে পড়তে শুরু করলো। আর দেখতে দেখতে গাট্টুর একটা খুব সুন্দর হেয়ার কাট হয়ে গেল। নতুন লুকটা মিররে দেখে গাট্টু খুব খুশি হয়ে গেল। ওয়াও, এই হেয়ার কাটটা তো সেই লম্বা চুলের থেকে খুবই ভালো। থ্যাঙ্কস আঙ্কেল। আমি ভেবেছিলাম আপনি পুরনো হেয়ার কাট আমাকে দিয়ে দেবেন, কিন্তু আপনি তো বেশ একটা ইউনিক হেয়ারস্টাইল দিয়েছেন। এই হেয়ার কাটের নামটা কি? এর কোনো নাম নেই বাবা, আর না এই হেয়ারস্টাইলটা আমি কারোর উপরে আগে কখনো করেছি। তুমি প্রথম, তোমাকে এই হেয়ারস্টাইল দেওয়া হয়েছে। তুমি এর নাম বলো, কি রাখা যেতে পারে? এই হেয়ার কাটটা দেখে আমার তো পুরো ক্রেজি ফিলিং আসছে। আমরা কি এর নাম ক্রেজি হেয়ার কাট রাখতে পারবো? ওয়াও, ক্রেজি কাট! আমি আজকেই একে নিজের লিস্টে লিখে নিচ্ছি। গাট্টুর হেয়ার কাট বাবারও খুব পছন্দ হলো। বাবা বারবারকে বলল, বাহ, আপনি তো দারুণ কাজ করে দিয়েছেন। গাট্টু তো চুল কাটতেই চাইছিল না, এখন তো কেটে খুশিও আছে। গাট্টু, প্রত্যেকের এমন একটা হেয়ারস্টাইল থাকে যেটা শুধু তার উপরেই ভালো লাগে। সব মানুষই ইউনিক হয়, তাই কারোর কপি না করে এটা যদি আমরা করি যে নিজেদের একটা ইউনিক স্টাইল বানাই। মাম্মি গাট্টুর হেয়ার কাট দেখলো আর ও খুশি হয়ে গেল। ওয়াও, তুমি অনেক কনফিডেন্ট, স্মার্ট আর চার্মিং লাগছো। মজা তো তখন এলো যখন পরের দিন গাট্টু ক্লাসে এন্টার করলো। গুড্ডি, হ্যারি, বান্টি আর পুরো ক্লাস ব্যাস গাট্টুর দিকেই তাকিয়েছিল। গাট্টুর একদম স্পেশাল ফিল হচ্ছিল। ওয়াও গাট্টু, নাইস হেয়ারস্টাইল। থ্যাংক ইউ। গাট্টু, এই কাটটার নামটা কি রে? ক্রেজি কাট। আর গাট্টু ক্রেজি তো তখন হলো যখন ওর ক্রেজি কাটের প্রশংসা মিশ্রা স্যার নিজে করলো। ওয়াও গাট্টু, এই হেয়ার কাটটা তোমাকে স্যুট করছে। আর চুলটা একটু লম্বা আছে, কিন্তু তোমার এটা ভালো দেখাচ্ছে। এটা শুনে গাট্টু খুব খুশি হয়ে গেল। ও নিজের নতুন হেয়ারস্টাইলের খুব খুশি ছিল। কিন্তু বেচারা বান্টি গাট্টুর নতুন হেয়ারস্টাইল আর তার প্রশংসা শুনে শুনে খুব মন খারাপ করছিল। দুপুরের ছুটিতে ও গাট্টুকে জিজ্ঞেস করলো, গাট্টু, তুই নিজের বারবারের অ্যাড্রেসটা দে না, আমারও তোর মতনই একটা হেয়ার কাট করানোর আছে। একদম করিস না, আমার বারবার বলেছে আমাদের ওই হেয়ারস্টাইল করা উচিত যেটা আমাদের স্যুট করে। আমার মনে হয় তোর উপরে এই হেয়ারস্টাইলটা ভালো দেখাবে না, যেটা তোকে স্যুট করবে সেই হেয়ারস্টাইলটা কর। আচ্ছা, বুঝে গেছি। তুই চাস যে শুধু তোরই প্রশংসা হোক। আমি যদি তোর মতন হেয়ার কাট করিনি তাহলে তোর ভ্যালুটা কম হয়ে যাবে, তাই এত নাটক করছিস না তুই? হ্যাঁ? না না বান্টি, এমন নয় রে। তুই যদি বলছিস তাহলে আমি তোকে বারবারের অ্যাড্রেস দিয়ে দিচ্ছি, বাকিটা তোর ইচ্ছে। আর পরের দিন তাই হলো যেটা হওয়া উচিত ছিল না। বান্টিও গাট্টুর মতন ক্রেজি কাট করে ক্লাসে এলো। যেই ও ক্লাসে এলো সবাই ওর দিকেই তাকিয়ে থাকলো আর তারপরে হাসতে শুরু করলো, কারণ ওই হেয়ারস্টাইল বান্টিকে একদম ফুলিশ দেখাচ্ছিল। আরে বান্টি, তুই এইটা কি করলি? এইটা তোর উপরে নয়, শুধু গাট্টুর উপরেই ভালো দেখায়। মিশ্রা স্যারও বান্টির নতুন লুকটা পছন্দ করলো না। তারপর দুপুরের ছুটিতে বান্টি গাট্টুর কাছে এসে বলল,
সরি রে গাট্টু, আমাকে বারবার ওই জিনিসটা বোঝানোর চেষ্টা করছিল, কিন্তু আমি শুনলাম না, আর আমার জোক হয়ে গেল। এখন বুঝলি আমাদের ওইটাই করা উচিত যেটা আমাদের নিজের। অন্যদের নকল করে কোনো লাভ নেই। আমি ওই কথাটা আগে বুঝতে পারছিলাম না, তারপরে আমার বারবার আমাকে বুঝিয়ে দিল। আর এখন তুমিও বুঝে যাও, আর সন্ধেবেলা গিয়ে নিজের হেয়ারস্টাইলটা ঠিক করে নাও। এতে বান্টি লজ্জা পেয়ে গেল আর এরপর কখনো গাট্টুর নকল না করার প্রমিস করল। দাঁতের ব্যথা। বাচ্চারা তো হয়েই থাকে দুরন্ত। যাই ডিশ, সুইট ডিশ সামনে এসে যায়, ওটা খেয়ে শেষ করে দেয়। গাট্টুও ঠিক এমনই ছিল। খাবার খুব শখ ছিল, সারা দিন খেতেই থাকতো। সুইট তো ওর ফেভারিট ছিল, আর যদি চকলেটস থাকে তাহলে তো ব্যাপারটাই আলাদা। সারা দিন শুধু চকলেটস খেয়ে কাটিয়ে দিতে পারে গাট্টু। এই ব্যাপারটা নিয়ে মা খুব চিন্তিত ছিল। আরে না না, গাট্টু চকলেট খায় সেটা নিয়ে মা চিন্তিত ছিল না। বেশি চকলেটস খাওয়াতে দাঁত যদি খারাপ হয়ে যায় গাট্টুর, এই ব্যাপারের ভয় ছিল মায়ের। গাট্টু বাবা, অনেক হয়ে গেল চকলেটস খাওয়া, দাঁত খারাপ হয়ে যাবে। আরে মা, ডোন্ট ওয়ারি, 32টা দাঁত আছে, একটা খারাপ হয়ে গেলে কি হয়ে যাবে? গাট্টু, এটা মজার টপিক না, আমি সিরিয়াস। তুমি সারা দিন কিছু না কিছু খেতেই থাকো, কিন্তু দাঁতের খেয়াল একদম রাখো না। কি শেখায় স্কুলে? আমাদের 2 বার ব্রাশ করা উচিত, আর তুমি সকালের ব্রাশটাও ঠিক করে করো না। ব্যাস, পেস্ট ব্রাশে লাগাবে, ব্রাশ দাঁতে লাগাবে, আর হয়ে গেল। এটা ঠিক না বাবা, কিন্তু বাচ্চারা তো বাচ্চাই। কথা এক কান দিয়ে শোনে আর অন্য কান দিয়ে বার করে দেয়। গাট্টুও ঠিক তেমনই করল। ও মার কথা একদমই কানে নিল না আর নিজের অভ্যেসটা বজায় রাখল। রোজ গাট্টু চকলেট নয় তো অন্য কোনো সুইট ডিশ খেতেই থাকত, কিন্তু তারপর জল দিয়ে কুলকুচি করা তো দূরের কথা, ও এটাও ভুলে যেত যে ও কিছু খেয়েছে আর আবার চাইতো। মা, গুলাব জামুন। এমন ছিল গাট্টু। সকালের ব্রাশটুকুও ভালোভাবে করত না। ব্রাশ করাটা খুব বোরিং লাগতো ওর। এই ব্রাশ করাটা তো ওয়েস্ট অফ টাইম। কে জানে আমাদের মানুষদেরকে ব্রাশ করা কে শিখিয়েছে। জন্তুরা থরি ব্রাশ করে, কিন্তু ওদের দাঁত কত শক্ত থাকে। বাঁদররা তো আমার মতন সারাদিন কিছু না কিছু খেতে থাকে, কিন্তু ওরা তো ব্রাশ করে না, তবু ওদের দাঁত কত ভালো থাকে। তখনই মা ডাক দিল, গাট্টু ব্রাশ হলো? দেখো, চিঙ্কি তো স্কুলের জন্য রেডিও হয়ে গেছে। মা, ব্যাস 2 মিনিট। কে জানে চিঙ্কি এত তাড়াতাড়ি কি করে নেয়, এটা এমন কি বড় ব্যাপার। এমন বলে গাট্টু ব্রাশে পেস্ট লাগালো, ব্রাশটাকে 1-2 বার মুখের মধ্যে ঘোরালো, আর হয়ে গেল ব্রাশ। এবার এমন বাজে অভ্যেস হলে তার পরিণামটাও ভালো হবে না। গাট্টুর সাথেও ঠিক এমনই হলো। এক রাতে গাট্টুর দাঁতে খুব জোরে ব্যথা হতে শুরু করল, আর গাট্টু জোরে জোরে চিৎকার করল। মা, খুব ব্যথা হচ্ছে মা। দেখলি কি বলেছিলাম আমি? হয়ে গেল তো দাঁতে ক্যাভিটি। মা গো, খুব ব্যথা করছে, এমন মনে হচ্ছে আমার প্রাণটা দাঁতে এসে আটকে গেছে। ডোন্ট ওয়ারি, আমি জানি দাঁতের ব্যথা কি হয়। তোমাকে পেন কিলার দিচ্ছি, সকালের মধ্যে ঠিক হয়ে যাবে। কাল সকালে বাবার সাথে ডেন্টিস্টের কাছে যাবে। তারপর পেন কিলার খেয়ে গাট্টু ঘুমিয়ে তো পড়ল, কিন্তু যেই সকাল হলো পেন কিলারের কাজ শেষ হলো আর গাট্টু আবার চিৎকার শুরু করলো। মা গো। আরে হ্যাঁ বাবা, যাচ্ছি আমরা ডেন্টিস্টের কাছে, একটু দাঁড়াও। তখনই চিঙ্কি গাট্টুর কাছে এসে বলল, তুই ডেন্টিস্টের কাছে যাচ্ছিস? একটু দেখে। গুড্ডি বলছিল ওর ভাইয়েরও তোর মতো দাঁতে ব্যথা হচ্ছিল, তখন ডেন্টিস্ট ওর দাঁত গোড়ার থেকে বার করে ফেলে দিয়েছিল। তখনই ওখানে বাবা এলো। কি হলো গাট্টু, চলো যাই। না বাবা, আমি এই ব্যথাটা সহ্য করে নেব, না হলে একটা পেন কিলার খেয়ে নেব, কিন্তু ডেন্টিস্টের কাছে যাব না। আরে ব্যাপারটা কি হলো? চিঙ্কি কিছু বলল নাকি? এইটা শুনে চিঙ্কি ওখান থেকে পালিয়ে গেল, আর বাবা সবকিছু বুঝে গেল। তারপর বাবা গাট্টুকে বুঝিয়ে নিজের বন্ধুর ডেন্টাল ক্লিনিকে নিয়ে গেল। গাট্টু খুব ভয় পেয়েছিল।
ও ভাবছিল ওর দাঁত বার করে ফেলে দেওয়া হবে, কিন্তু যেই ওর ডেন্টিস্ট আঙ্কেলকে দেখল, ওনার কুল ব্যবহার দেখে গাট্টুর ভয় আর ব্যথা দুটোই চলে গেল। গাট্টু, ডোন্ট ওয়ারি, তোমার দাঁত কেউ বের করবে না। আমি চেক আপ করব, তারপরে কিছু ওষুধ লিখে দিয়ে দেব। দেখবে দাঁতের ব্যথা ছুমন্তর। তারপর ডেন্টিস্ট আঙ্কেল গাট্টুকে নিজের চেয়ারে বসালো আর লাইট অন করলো। আঙ্কেল, সত্যিতে আপনি আমার দাঁত বের করবেন না তো? না বাবা, রিল্যাক্স। আ আ আহ, 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 আহ। বাবা, রিপিট করার নেই, নিজের মুখটা খোলো। তারপর গাট্টু মুখ খুলল আর আঙ্কেল চেক করতে শুরু করল। আঙ্কেলের হাত লাগতেই গাট্টুর 90% ভয় আর ব্যথা দুটোই চলে গেল। চেক আপ হয়ে যাওয়ার পরেই ডেন্টিস্ট আঙ্কেল বাবাকে বলল, ডোন্ট ওয়ারি, একটু ক্যাভিটি আছে, মেডিসিনের কোর্স শেষ হতে হতে এইটা পালিয়ে যাবে। হর্ষ, একটু বোঝাও একে, এ ব্রাশ ঠিক করে না, আর চকলেটও অনেক বেশি খায়। ডেন্টিস্ট আঙ্কেল হেসে বলল, এখন গাট্টুকে আর কিচ্ছু বোঝাতে হবে না, দাঁতের ব্যথা ওকে অনেক জিনিসই বুঝিয়ে দিয়েছে। কি গাট্টু, ঠিক বললাম তো? হ্যাঁ আঙ্কেল, আমি বুঝে গেছি যে দাঁতের ব্যথা কেমন হয়। মুখ ধোয়া, ব্রাশ করা, এইসব কতটা ইম্পর্টেন্ট। এবার গাট্টুর ব্যথা পুরোপুরি শেষ হয়ে গিয়েছিল। বাবা ডেন্টিস্ট আঙ্কেলের সঙ্গে কথা বলছিল আর গাট্টু পুরো ক্লিনিক ঘুরছিল। ওই ক্লিনিকটা আর ওখানকার ইনস্ট্রুমেন্ট সব আলাদা ছিল। গাট্টু প্রথমবার ডেন্টিস্টের ক্লিনিকে এসেছিল, তাই ওর জন্যে এগুলো আলাদা আর নতুন এক্সপিরিয়েন্স ছিল। ওইখানে সব জায়গায় দাঁতের ডায়াগ্রাম, মডেলস আর পোস্টার্স ছিল, যেগুলোতে অনেক ভালো ইনফরমেশন ছিল। গাট্টু ওই সবও দেখল আর ভালো করে পড়ল। গাট্টু বাবা, চলো। বাই বাই আঙ্কেল। বাই গাট্টু। তারপর গাট্টু বাবার সাথে বাড়ি চলে এলো। কিছু দিনে ওর ব্যথা একদম ভালো হয়ে গেল, তার সাথে ওর অভ্যেসগুলো। গাট্টু এখন 2 বার করে দাঁত ব্রাশ করতে শুরু করল, চকলেট খাওয়া কম করে দিল, আর এইভাবে গাট্টু এখন নিজের দাঁতের ভালো করে খেয়াল রাখতে শুরু করল। গাট্টু, চিঙ্কি আর দাদু ঠাকুমা। একটা সুন্দর সন্ধেতে দাদু আর ঠাকুমা গ্রামের গ্রাউন্ডে এসেছিল। ওখানে বাচ্চারা খোখো খেলছিল। আমি এই পরিবেশ থেকে বিরক্ত হয়ে যাই। কত ভালো হতো যদি বাচ্চারা এখানে থাকতো। আমি বুঝতে পারছি, কিন্তু কি করব, ওদেরও তো ক্যারিয়ার আছে, কাজের জন্যই ওরা বাইরে গেছে। হ্যাঁ হ্যাঁ, কিন্তু চিঙ্কি আর গাট্টুকে শহরে নিয়ে যাবার কি প্রয়োজন ছিল? ওরা এখানে আমাদের সাথে থাকলে কত এনজয় করত। আরে বাবা, ওদেরও তো ভালো এডুকেশন দরকার, গ্রামে তো ভালো এডুকেশন নেই। কিন্তু গ্রামে তো আমরা থাকি, আমরা ওদের ভালো শিক্ষা দিতাম আর শেখাতাম। আরে ওরা তো রোজ ফোন করে কি না? হ্যাঁ, কিন্তু আমার ওদের সঙ্গে দেখা করার খুব ইচ্ছে। এমন মনে হয় যে ওরা যখন তাড়াতাড়ি সামার ভ্যাকেশনে আসবে, তো আমরা ওদেরকে বিচে ঘোরাতে নিয়ে যাব। আমি ওদের জন্য খুব ভালো মিষ্টি বানিয়ে নেব। আর আমি ওদের জন্য গাছ থেকে আম পেড়ে আনবো। হ্যাঁ হ্যাঁ, এবার স্বপ্ন দেখা বন্ধ করো আর বাড়ি চলো। ঠাকুমা দাদু বাড়ি ফিরছিল, তখনই একটা গাড়ি ওদের বাড়ির সামনে এসে দাঁড়ালো। আর গাড়ির থেকে নেমে গাট্টু চিঙ্কি নেমে দাদু ঠাকুমার কাছে দৌড়ায়। আরে আমরা তো ভেবেছিলাম যে বাচ্চারা কখন আসবে, আরে কি বাচ্চারা তো এসে গেছে। আমার মনে হলো শুধু আমি ভুল করছি। তুমিও কি বাচ্চাদের দেখতে পারছো? হ্যাঁ বাবা, সত্যি বাচ্চারা এসেছে। হ্যালো বাবা মা। মা আর বাবা দাদু ঠাকুমাকে প্রণাম করে, আর চিঙ্কি আর গাট্টু ওদের উপরে লাফাতে থাকে। দাদু, আমরা এসে গেছি। আমাদের আপনাদের সঙ্গে দেখা করার ছিল, তাই আমরা জেদ করলাম। আমরাও আপনাকে খুব মনে করছিলাম বাবা মা, তাই আমরা এখানে এসে গেলাম। আমরাও এক্ষুনি এই কথাই বলছিলাম, আমাদের বাচ্চাদের কথা কত মনে পড়ছিল। দাদু, আমার আমগুলো কোথায়? আরে আগে গিয়ে তোমরা মুখ হাত তো ধুয়ে নাও, তারপরে খেতে গিয়ে মন খুলে আম খেও, ঠিক আছে? যেই সবাই ভেতরে যায়, চিঙ্কি বলতে শুরু করে, ঠাকুমা দাঁড়াও, এখন তুমি কোনো কাজ করবে না, এখন শুধু আম
আমরা কাজ করব। আপনি শুধু এখানে বসুন আর আমাদেরকে গল্প শোনান। আচ্ছা আচ্ছা, বলো কোন গল্পটা শুনবে? আমার একটা বড় রাক্ষসের গল্প শোনার আছে। আমার একবার বীরবলের গল্প শোনার আছে। আর ঠাকুমা ওদেরকে নিজের সাথে অনেক ভালো ভালো গল্প শোনাতে শোনাতে ঘুম পাড়ায়। পরের দিন সবাই মিলে ক্যারম খেলছিল। দাদু ওই হোয়াইট গুটিতে এম লাগিও, হোয়াইট গুটিতে। হ্যাঁ হ্যাঁ, ভালো করে এম লাগিও। দাদু, তোমার এম কত ভালো, আমাকেও শেখাও। আমি বোর হচ্ছি, চলো না কোথাও ঘুরতে যাই। হ্যাঁ, আমরা বিচে ঘুরতে যেতেই পারি। আমরা বিচে যাব, আমরা বিচে যাব। আর সবাই বিচে ঘুরতে যায় আর খুব আনন্দ করে। দাদু, এত বড় সমুদ্র, এতগুলো জল, এটা শেষ কোথায় হয়? এটার পেছনে কি আছে? এর পেছনে অন্য দেশ আছে। আমাদেরও ওই অন্য দেশে যাওয়ার আছে, আমরা কিভাবে যেতে পারবো? আরে বাচ্চারা, তোমার বাবা মা যখন গ্রাম ছেড়ে শহরে গেল তখনই আমাদের খুব খারাপ লাগলো। আর তোমরা যদি অন্য দেশে যাবে তাহলে তোমার বাবা মার আর আমাদেরও খুব খারাপ লাগবে। তোমরা সব সময় আমাদের সাথে থাকো। তোমরা দুজনে আমাদের সাথে কেন থাকো না? আমরা আপনাকে খুব মনে করি। আরে আমরাও তোমাদেরকে খুব মনে করি, কিন্তু কি করব, এইখানে তো ক্ষেতগুলো দেখতে হবে কি না। চাষবাস অন্য কাউকে সামলানোর জন্য দিয়ে দাও না, আর তোমরা আমাদের সাথে চলো। আমার বন্ধুদের যে দাদু দিদু ওদেরকে পার্কে ঘোরাতে নিয়ে যায়, তো ওদের দেখে আমাদের খুব খারাপ লাগে। যদি তোমরা দুজনে আমাদের সাথে থাকো তাহলে বাচ্চারা কত ভালো শিক্ষা পাবে। হ্যাঁ বাবা, এখন চলো আমাদের সঙ্গে, এখন তো বাচ্চারাও শুনছে না। দাদু ঠাকুমা, তোমরা যদি আমাদের সাথে যাবে তাহলে তোমরা যখন ইচ্ছে আমাদের সাথে খেলতে পারো, আর রোজ দিন তোমরা আমাদেরকে গল্প শোনাবে। আপনি আমাদেরকে পছন্দ করেন তো, চলুন আমাদের সঙ্গে। তোমাদেরকে আমাদের সাথে আসতেই হবে, না হলে আমরা এখানেই থেকে যাব। আচ্ছা বাবা, ঠিক আছে, আমরা আসবো তোমাদের সঙ্গে। ফাইনালি দাদু ঠাকুমা আমাদের সাথে যাবে। আর যেই সবাই বাড়িতে ফেরে তখন সন্ধেবেলায় গাট্টু আর চিঙ্কির পুরো বাড়িটা ডেকোরেট হয় আর দাদু ঠাকুমাকে সারপ্রাইজ দেয়। ওয়েলকাম হোম দাদু ঠাকুমা। বন্ধুরা, আসল শিক্ষক তো বাড়ির গুরুজনরাই হয়। ভালোবেসে বাচ্চাদের অভিজ্ঞতা শিখিয়ে দেয়। গাট্টু, চিঙ্কি আর ক্রুজ। গাট্টু চিঙ্কি স্থলে যাত্রা করেছিল, হাওয়াতে যাত্রা করেছিল, কিন্তু বেচারারা জলে যাত্রা করেছিল না। বাবা, তুমি আমাদের প্লেনে ঘোরালে, ট্রেনে ঘুরিয়েছো, কিন্তু শিপটা তো বাদ রয়ে গেল। বাবা মুচকি হেসে বলল, বাবা তুমি তো এখনো ছোট আছো, আমি এত বড় হয়ে গেছি, কিন্তু আমি আজ অব্দি শিপে ট্রাভেল করিনি কখনো। জলে যাত্রা? না বাবা না, আমার তো খুব ভয় করে। দেখো বাচ্চারা, তোমাদের মা তো জল থেকে ভয় পায়, এখন আমরা সারাদিন বসে কি করে আমরা শিপে যাত্রা করতে পারি বলো? এইটা শুনে বেচারা গাট্টু চিঙ্কির চোখে জল এসে গেল। এমন ভাবে দিন পেরোতে থাকলো। গাট্টু আর চিঙ্কি জলে যাত্রা করার কথা ভুলেই গেল। আর একদিন যখন দুজনে স্কুল থেকে ফিরল তখন মা আর বাবা ওদের সামনে জোর একটা ধামাকা করলো। আরে আরে না না, আসল ধামাকা নয়। কোন ধামাকা সেটা তোমরা নিজেই শুনে না। বাচ্চারা, আগামী 4 দিন না আমরা মাটিতে হাঁটবো না চলবো, না আমরা ঘুমাবো না শোবো, আর না কিছু করব। চিঙ্কি বেচারি চিন্তিত হয়ে বলল, কি হয়েছে বাবা, তুমি এসব কি কথা বলছো? তোমার শরীর ঠিক আছে তো? শরীর খারাপ হয়নি মা, শরীর ভালো হতে চলেছে। হ্যাঁ, কারণ আমাদের সমুদ্রে যাত্রা হতে চলেছে। এইটা শুনে গাট্টু আর চিঙ্কি নিজের কানকে বিশ্বাস করতে পারল না। কি বললেন আপনি? আমরা কি কিছু ভুল শুনলাম নাকি? একদম ঠিক শুনেছ। আমরা 4 দিন একটা বড় ক্রুজ শিপে বসে দিন রাত সমুদ্রে যাত্রা করতে চলেছি। এইটা শুনে গাট্টু আর চিঙ্কি নাচতে থাকে, আর নাচতে নাচতে নিজের বাবাকে জড়িয়ে ধরল। মা হেসে হেসে বলল, তোমাদের কি মনে হলো আমাদের স্বপ্ন নেই তোমাদের সাথে জলে যাত্রা করার? শুধু বাবার বাজেট ছিল না, তাই জন্য আমি অজুহাত দিলাম, কিন্তু এখন বাবার বাজেট হয়ে গেছে আর এখন আমরা জলে একদমই ভয় করে না।
সবাই ক্রুজ শিপে যাব আর দিন রাত জলে ঘোরাঘুরি করব। ইয়ে! আর এসে গেল সেদিন, যার জন্য ছিল গাট্টু চিঙ্কির অনেক দিন ধরে অপেক্ষা। পরের দিন সকালে গাট্টু চিঙ্কি বোর্ডিং টাইম থেকে কিছু ঘন্টা আগেই ট্যাক্সিতে বসে পোর্টে পৌঁছালো। গাট্টু চিঙ্কি প্রথমবার জাহাজের স্টেশন মানে পোর্টে এনজয় করছিল। পোর্ট খুব বিশাল ছিল, ওখানে ছোট ছোট জাহাজ আর অনেক লোকেরা ছিল, খুব মজা হচ্ছিল। এখন আমরা ক্রুজ কোম্পানির বাসে বসে ক্রুজ অবধি যাব। তারপর ওরা চারজন একটা বাসে বসে পড়লো আর বাস ওদেরকে ক্রুজ শিপের সামনে এসে দাঁড় করিয়ে দিল। ক্রুজ শিপটা এত বিশাল আর এত বড় ছিল যে ওটা গাট্টু চিঙ্কির চোখের সীমানার বাইরে ছিল। গাট্টু খুব এক্সাইটেড ছিল, কিন্তু ক্রুজ দেখে চিঙ্কি একটু নার্ভাস ফিল করছিল। আমার অনেক ভয় করছে। মা, ক্রুজ মানে জলে ভেসে থাকা একটা 5 স্টার হোটেল। দেখো মা, তুমি এখন ভয় পাচ্ছ, কিন্তু ভেতরে যাওয়ার পরে তুমি সব ভুলে যাবে। আর সেটাই হলো। গাট্টু চিঙ্কি, মা, বাবা আর অনেক লোকেরা যখন ক্রুজ শিপে এসে ঘুরতে থাকে, তখন এমন মনে হচ্ছিল যে ওরা কোনো এমন জগতে এসে পৌঁছেছে যেটা অনেক সুন্দর আর অনেক রিচ। ভেতরে ক্রুজের পুরো ইঞ্জিনিয়ার ডেক, ঘর সবকিছু এমন ছিল যেন কোনো 5 স্টার হোটেল একদম। ওয়াও, কি জিল্লা এখানে! আমি এখানে 4 দিন নয়, সারা জীবন কাটিয়ে দিতে পারি। আমাদের ঘরটা ওশান ভিউ ওয়ালা। এসো, তোমাদেরকে একটা মজার জিনিস দেখাই। এমন বলে বাবা একটা পর্দা সরালো, তো কাছ থেকে সমুদ্রের অনেক সুন্দর একটা ভিউ দেখা গেল আর সবাই ওই দৃশ্য দেখতে হারিয়ে গেছিল। হঠাৎ সবাই নড়তে থাকে, যেন ভূমিকম্প হয়েছে। আর্থকুয়েক, আর্থকুয়েক! গাট্টু, তুমি আবার ভুলে গেলে। এখন আমরা মাটিতে নেই, এখন আমরা জলে। আর এটা আর্থকুয়েক নয়, কারণ এখন আমাদের যাত্রা শুরু হয়ে গেছে। ইয়ে! এখন ক্রুজের যাত্রা আরম্ভ হবে আর সবাই রুমে চুপচাপ বসে থাকবে? এমনটা তো হতেই পারে না। সবাই রুম থেকে বেরিয়ে হালকা হালকা নড়তে নড়তে ক্রুজে ঘুরতে লাগলো আর এনজয় করতে শুরু করলো। ক্রুজে অনেকগুলো ডেক ছিল। গাট্টু আর চিঙ্কি মা বাবার সাথে আলাদা আলাদা ডেকে গিয়ে সমুদ্রের ওপেন ভিউ দেখছিল। চারিদিকে শুধু সমুদ্রের নীল জল। সন্ধে হয়ে গেছিল। ঠান্ডা ঠান্ডা জোর হাওয়া ঢেউটা ছুঁয়ে গাট্টু চিঙ্কিকে সুরসুরি দিচ্ছিল। সবকিছু খোলামেলা, স্থলের কোনো চিহ্ন দেখা যাচ্ছিল না। ক্রুজে সুইমিং পুলও ছিল, যেখানে কিছু লোকেরা মজা করছিল। বাকি অনেকগুলো ফান এলিমেন্টস ছিল। রাত হয়ে এলো। ক্রুজের চমক ধমক আরো বেড়ে গেল। ক্রুজের চারিদিকে শুধু লাইট আর লাইটই জ্বলছিল। আর ক্রুজের চারিদিকে কালো ঘন সমুদ্রের গভীর জল। তারপর মাম্মি পাপা গাট্টু চিঙ্কির সাথে ক্রুজের ভেতরে জগতে এলো। ওখানে অনেক বড় হোটেল ছিল। সবাই একসাথে ডিনার করলো। খাবার খুব সুস্বাদু ছিল আর অনেক ভ্যারাইটি ছিল। তারপর সবাই থিয়েটারে গেল। আমি তো আজই জানলাম যে শিপে থিয়েটারও হয়। সব লোকেরা থিয়েটারে ডান্স আর মিউজিকের প্রোগ্রাম এনজয় করলো। তারপর বাবা সবাইকে ক্রুজের আরো জায়গা দেখালো, যেখানে জিম, লাইব্রেরি, শপিং মল আর আরো অনেক কিছু ছিল। এইসব দেখে তো আমার এমন মনে হচ্ছে যে এটা ক্রুজ নয়, সমুদ্রের মাঝখানে ভেসে থাকা একটা মাছ। আর সেই সমুদ্রের পেটে এত সুন্দর জগৎটা আছে। এটা শুনেই বাবা বলল, আরে চলো, আমি তোমাদেরকে কিছু একটা ইন্টারেস্টিং দেখাতে চাই। তারপর বাবা সবাইকে নিয়ে একটা এমন ডেকে এলো যেখান থেকে সমুদ্রের সামনের দৃশ্যটা অনেক বিশাল দেখতে লাগছিল। বাবা, আপনি কি দেখাতে নিয়ে এসেছেন? কিচ্ছু বলবে না, শুধু ভালো করে চারিদিকে দেখো। গাট্টু আর চিঙ্কি শান্ত হয়ে এদিক ওদিক দেখতে থাকে। তখনই হঠাৎ করে গাট্টু চেঁচালো, আরে ওই দেখো, ডলফিন! সমুদ্রের কালো ঘন জলের মধ্যে থেকে সাদা সাদা সিলভার সিলভার চকচকে ডলফিন উপরে লাফাচ্ছিল আর জলে উধাও হয়ে যাচ্ছিল, যেন ওরা লাফিয়ে লাফিয়ে গাট্টু চিঙ্কি ক্রুজকে স্বাগত জানাচ্ছিল। আর ক্রুজ ওই ডলফিনের মাঝখান দিয়ে রাস্তা বানিয়ে এগিয়ে চলে যাচ্ছিল আর এগিয়েই যাচ্ছিল। পিকনিকের মজা। ক্লাসরুমে বাচ্চারা কি করে? টিচার না থাকলে মজা করে আর টিচার থাকলে পড়াশোনা করে।
আচ্ছা ভাবো, যদি বাচ্চারা পড়াশোনা করতে করতে বোর হয়ে যায় তাহলে? বানি ইয়ার, এই টপিকটা আমাকে বুঝিয়ে দে না। গট্টু ইয়ার প্লিজ এখন না, কালকের থেকে টিউশনের প্রজেক্টের ব্যাপারে ভেবে ভেবে মাথা খারাপ। তুই ঠিক বলছিস রে, আমিও স্কুল টিউশন স্কুলে ঘুরে ঘুরে মাথা খারাপ হয়ে গেল। না খেলতে যেতে পারছি আর না কোথাও ঘুরতে যেতে পারছি আমি। আরে গট্টু, এইটা শুধু তোর অবস্থা না, পুরো ক্লাসেরই এই অবস্থা। দেখ সবাই কত প্রেসারে এখানে বসে আছে, কেউ এইখানে মজা করতে চায় না। দেখতে চাস? দেখ। এমন বলে বানি চিঙ্কিকে ডাক দিল। এ চিঙ্কি, ওয়্যার ইজ ডঙ্কি? বানি প্লিজ ইয়ার, এখন না। দেখলি গট্টু, চিঙ্কি তো ঝগড়াও করতে চায় না। গাট্টু কিছু একটা ভাবলো আর লাফিয়ে বলল, কাউকে টেনশন নেওয়ার দরকার নেই। আমি জানি তোমরা সবাই এই ক্লাসরুমের দণ্ডির থেকে বের হতে চাও, এনজয় করতে চাও। হ্যাঁ গাট্টু, তাহলে তার জন্য কি করতে হবে? ক্লাসের পিকনিক। এমনিতেও করোনার পরে আমাদের ক্লাস পিকনিকে যায়নি। ইয়ে! কিন্তু মিস্টার স্যার রাজি হবে না, ওনার তো পোরশন শেষ করার আছে। তুমি তার চিন্তা করো না, আমি যা বলছি শুধু তাই করো। গাট্টু সবাইকে প্ল্যানটা বলল আর মিশ্রা স্যার ক্লাসে এলো। ওয়েলকাম স্যার। থ্যাঙ্কস বাচ্চারা, কিন্তু তোমাদের এনার্জির কি হলো? সরি স্যার, কিন্তু আমাদেরও আপনার এনার্জি একটু ডাউন মনে হচ্ছে। হ্যাঁ, প্রতিদিনের সেই একই রুটিন। চলো আজকে নতুন বই বের করো, আমাদের পোয়েট্রি পড়ার আছে না। তারপর স্যার কবিতা পড়াতে শুরু করলো। চড়াই মুখে করে দানা নিয়ে আসলো, কিন্তু দানাটা পড়ে গেল। দানা চুরি করতে গেল বাচ্চারা, কিন্তু গাছ হয়ে ছেড়ে গেল। বানি, বলো তো কি বুঝলে? স্যার দানাতে অ্যাটিটিউড ছিল। আর এইটা শুনে পুরো ক্লাস হাসতে আরম্ভ করলো। আরে বাপ রে, খুবই খারাপ অবস্থা। বানি রিলস একটু কম দেখো। চিঙ্কি তুমি বলো। স্যার আমি বলি। ঠিক আছে গাট্টু বলো। স্যার চড়াই কোথাও থেকে নিজের বাচ্চাদের জন্য দানা মানে ধান মানে কোনো সিড বলা হয় সেইটা নিয়ে আসলো, কিন্তু হঠাৎ চড়াইয়ের মুখটা খুলে গেল আর সেই সিডটা মাটিতে পড়ে গেল। আমাদের মতন দুষ্টু বাচ্চারা সেই সিড ধরার জন্য তার পেছনে দৌড়াচ্ছিল। তখনই সেই সিডটা মাটিতে পড়ে গেল আর সেই সিড থেকে একটা গাছ হলো। বাচ্চারা দানাটা ভুলে গেল আর তারা গাছের সঙ্গে খেলতে লাগলো। বাহ গাট্টু, সাবাস। বানি, তুমি কেন বলতে পারলে না? স্যার বানি শুধু ঘরের মধ্যে বন্দি থাকে, টিউশন যায়, এক্সট্রা ক্লাস করে, মোবাইল দেখে, তাহলে স্যার ও নেচার কি করে দেখতে পাবে? বাহ গাট্টু, কি আইডিয়া দিলে। বাচ্চারা, তোমাদের মতন আমারও অবস্থা হয়ে গেছে। আমারও অনেক দিন হয়ে গেল আমি নেচারের সঙ্গে দেখা করিনি। একটা কাজ করা যেতে পারে, এই কবিতাটা নেচারের থেকে শুনি যে গাছটা তৈরি কি করে হয়। এখন স্যার আমরা কি করব? মানে আমরা পিকনিকে যাব। ইয়ে! তারপর আর কি, পরের দিন বাসে বসে গাট্টু, চিঙ্কি আর পুরো ক্লাস পিকনিকের জন্য বেরিয়ে পড়লো। শহরের বাইরে নেচারের কাছে কোন একটা স্ট্রবেরি বাগানের কাছে একটা ছোট পিকনিক স্পট ছিল। সবুজ সবুজ ঠান্ডা হাওয়ার নরম নরম পাহাড় ছিল আর চারিদিকে খোলা আকাশ। মাটিতে পা রাখতেই সব বাচ্চাদের ভেতরে এক্সাইটমেন্ট ভরে গেল। ওয়াও, কি ভিজুয়াল, কি দৃশ্য! কি ঠান্ডা ঠান্ডা আর ফ্রেশ ফ্রেশ হাওয়া চলছে, মনে হচ্ছে যে এই হাওয়াটা আমি খেয়ে ফেলি। চিঙ্কি, এখানে মাঝে মাঝে রেনফলও হয়, তার জন্য জায়গা রাখো পেটে। তারপর আর কি, মিশ্রা স্যার জোরে একটা সিটি মারলো। সিটির আওয়াজ শুনে বাচ্চারা এদিক ওদিক দৌড়াতে শুরু করলো। নরম মোলায়ম ঘাসে গড়াগড়ি খায়, আবার ওঠে, নাচতে থাকে আর গান গাইতে থাকে। হাওয়ার সাথে কথা বলতে বলতে এনজয় করতে থাকে। বাচ্চারা, মজা আসছে তো? হ্যাঁ স্যার, খুব মজা আসছে। তখনই হালকা হালকা বৃষ্টি আরম্ভ হয় আর সবাই আরো বেশি মজার রূপে এসে গেল। বাহ স্যার, আমি জানলা দিয়ে বৃষ্টি হতে অনেকবার দেখেছি, কিন্তু আসল মজা তো বৃষ্টিতে ভেজার আছে। তখনই গাট্টু দেখলো
যে স্ট্রবেরির বাগানে একটা কৃষক দাঁড়িয়েছিল আর বাচ্চাদের ডাকছিল। স্যার, মনে হয় ওনারা আমাদেরকে খেতে ডাকছে। তার জন্য থ্যাঙ্কস আমাকে বলো। তোমাদের জন্য আমি স্ট্রবেরির পুরো ক্ষেতটাকে বুক করে নিয়েছি, চলো। তারপর বাচ্চারা স্ট্রবেরির বাগানে যায়। রকমারি রং বেরঙের স্ট্রবেরি আর সুস্বাদু টেস্ট দেখে সবার মুখে জল এসে গেল। আর গাছ থেকে তুলে একটা একটা লাল স্ট্রবেরি দাঁতের ডগায় কামড়াতে শুরু করলো। আহ, ফ্রেশ ফ্লেভারের তো মজাই আলাদা হয়। এরপর সবাই অনেক ঘুরলো। তারপর সবাই মিলে পাহাড়ে কিছু ফান গেমসও খেললো। গাট্টু রেসে সবাইকে আউট করলো। চিঙ্কি পাখির উপরে একটা খুব সুন্দর গান গাইলো আর বানি গিটার বাজালো, যার সাথে গাট্টু ডান্স করলো। আর সবাই হাততালি দিয়ে পুরো ব্যাপারটাকে জমিয়ে দিল। চলো আমরা সবাই মিশে এখন লাঞ্চ করে নিই। তারপর সবাই নিজের নিজের টিফিন খুললো। মিশ্রা স্যারের টিফিন সব থেকে উঁচু আর সবার জন্য ছিল। আমি পুরো 7 দিনে 7টা সবজি একসঙ্গে এনেছি, যার যেইটা পছন্দ সেইটা নিয়ে নাও। গাট্টু চিঙ্কিও নিজের টিফিন সবার সাথে শেয়ার করলো। তারপর লাঞ্চ শেষ হতেই সবাই কিছুক্ষণ ওখানে খোলা হাওয়ায় বিশ্রাম করলো। তারপর মিশ্রা স্যার বললেন, বাচ্চারা, নেচারের বই সব থেকে বড় হয়। ওইটা আমাদের এমন এমন শিক্ষা দিয়ে দেয় যেটা আমরা 4টে দেওয়ালের মাঝখানে বসে শিখতে পারবো না। এখন সেই কৃষকটা তোমাদেরকে প্র্যাকটিক্যাল দেখালো যে একটা ছোট দানার থেকে এত বড় ফসল কি করে হয়, সেইটা সে বোঝালো। আমরা আরো বেশি জানবো আর আরো বেশি ঘুরে বেড়াবো, কিন্তু একটা কথা মনে রেখো। সেটা কি স্যার? সবসময় নেচারকে সম্মান করো। গাট্টুর সাথে সাথে সব বাচ্চারা মিশ্রা স্যারের এই কথাটা মনে মনে মেনে নিল। আর এইভাবে গাট্টুর ক্লাসের পিকনিক অনেক সাকসেসফুল হলো। লাল রঙের গাড়ি। অনেক বছর আগে কোনো এক শহরে গাট্টু নামের একটি 6 বছরের ছেলে তার বাবা, মা আর ঠাকুরদার সাথে থাকত। গাট্টুর বান্টি নামের এক বন্ধু ছিল, যার বাবা ছিলেন খুব বড়লোক। তিনি সব সময় বান্টিকে নতুন নতুন খেলনা কিনে এনে দিতেন। কিন্তু গাট্টুর বাবা মা অনেক গরিব ছিল, তাদের কাছে এত টাকা ছিল না যে গাট্টুর জন্য নতুন নতুন খেলনা কিনে আনতে পারত। তাই গাট্টুর কাছে শুধু একটা বেশ পুরনো খেলনা গাড়ি ছিল। একদিন গাট্টু স্কুল থেকে ফিরছিল, তখন দেখলো ওদের ঘরের কাছে একটা লাল রঙের খুব সুন্দর খেলনা গাড়ি পড়ে আছে। গাড়িটা দেখে সে ভাবলো, আরে এত সুন্দর গাড়ি, এই গাড়িটা কার? ও গাড়িটার কাছে গিয়ে সেটাকে তুলে নিল। আশেপাশে দেখলো গাট্টু, কিন্তু কেউ ছিল না। এখানে তো কেউই নেই। আচ্ছা, তাহলে গাড়িটা আমি রেখে দিচ্ছি, আর যখন গাড়িওয়ালাটা খুঁজতে খুঁজতে আসবে তখন না হয় ফেরত দিয়ে দেব। এই ভেবে সে গাড়িটাকে নিজের সাথে ঘরে নিয়ে গেল। এইবার গাট্টু রোজ স্কুল থেকে ফিরে কারটা নিয়ে খেলতে লাগলো। ধীরে ধীরে গাট্টু ভুলেই গেল যে গাড়িটা ওর নয়। এমনি করে অনেক দিন পেরিয়ে গেল। এরপর একদিন গাট্টু তার ঘরের বাইরে বসেছিল, তখন চিন্টু আর পিন্টু নামের 2টি ছেলে সেখান দিয়ে বেরোচ্ছিল। পিন্টু, আমার বাবা আমার জন্য একটা খুব সুন্দর লাল গাড়ি নিয়ে এসেছিল, কিন্তু জানি না কোথায় সেটা হারিয়ে ফেললাম। হারিয়ে গেছে? কিন্তু কিভাবে? জানি না। আমি তো ওটা নিয়ে এই গলি হয়েই আমার কাকার বাড়ি যাচ্ছিলাম। সেখানে পৌঁছে আমি ব্যাগ চেক করলাম, তো আমার ব্যাগ খোলা ছিল। তাহলে নিশ্চয়ই তোমার গাড়িটা পড়ে গিয়েছে। সেই দিনের কথাগুলো শুনবার পর গাট্টু বুঝে গেল ওই দিন ঘরের বাইরে যে লাল রঙের গাড়িটা পেয়েছিল সেটা আসলে চিন্টুর ছিল। আমি তো ভুলেও গিয়েছিলাম যে গাড়িটা একদিন আমাকে ফেরত দিতে হবে। তারপর মনে দুঃখ নিয়ে ওই গাড়িটা উঠালো আর চিন্টুর ঘরের উদ্দেশ্যে বেরিয়ে পড়লো। চিন্টুর ঘরের কাছে পৌঁছে সে দেখলো যে চিন্টু ওর ঘরের বাইরে বসে অনেকগুলো গাড়ির সাথে খেলছে। এইদিকে সে বলল, আরে এই চিন্টুর কাছে তো এত সুন্দর সুন্দর কার আছে, আর আমার কাছে শুধু একটাই আছে, যা আবার এত পুরনো। যদি আমি ওকে লাল গাড়িটা নাও দিই তাহলে ওর ওপর কোনো প্রভাবই পড়বে না, তাই এই লাল গাড়িটা আমি রেখে নিচ্ছি।
এই ভেবে সে ওই গাড়িটা নিজের ঘরে ফেরত নিয়ে এলো। সেই দিনই সন্ধেবেলা ও ঠাকুরদা ওকে রোজকার মতো হোমওয়ার্ক করাচ্ছিলেন। লোভ করা খুব খারাপ জিনিস। গাট্টু, তুমি কি জানো লোভ কি জিনিস? না ঠাকুরদা। লোভের মানে হলো অন্য কারোর জিনিস নিজের ভেবে নেওয়া। কিন্তু ঠাকুরদা, যদি আমার কোনো জিনিস ভালো লাগছে আর আমি চাইছি সেটা আমার হয়ে যাক, তবে তাতে খারাপ কি আছে? খারাপটা হলো তুমি কিভাবে ওই জিনিসটি পাওয়ার কথা ভাবছো। সেটা কিভাবে? সেটা এভাবে হয় যে সবার আগে আমাদের মনে লোভ আসে, তারপর সেই লোভকে পূর্ণ করতে আমরা ভুল রাস্তা বেছে নিই, যেমন হলো চুরি। আর তারপর শুধু ওই ছোট লোভের কারণে আমরা চোর হয়ে যাই। আর যেহেতু সমস্ত খারাপের সূত্রপাতই কোনো না কোনো ভাবে লোভ থেকে হয়, তাই জন্যে সব খারাপের মধ্যে লোভ হলো সবচেয়ে বেশি খারাপ। ঠাকুরদা ঠিকই বলেছেন। লোভের কারণেই আমি চিন্টুর গাড়ি নিজের কাছে রেখে দিয়েছি আর আমি চোর হয়ে গিয়েছি। এই ভেবে সে তক্ষুনি গাড়িটা নিয়ে চিন্টুর ঘরে গেল আর তাকে তার গাড়ি ফেরত দিয়ে দিল। এইভাবে ঠাকুরদার কথা শুনে গাট্টু লোভের মানে বুঝতে পেরে গেছিল, আর এরপর সে কখনো লোভের বশে কোনো ভুল কাজ করেনি। দ্বিগুণ খেলনা। কয়েক বছর আগে একটা শহরে 6 বছরের মিষ্টি আর 7 বছরের ময়ঙ্ক তাদের মা বাবার সাথে থাকতো। মিষ্টি আর ময়ঙ্কের কাছে অনেক ধরনের খেলনা ছিল, কিন্তু ওরা একে অপরের খেলনা কখনোই ভাগ করে খেলতো না। আর সব সময় এই কথা নিয়ে ঝগড়া করত যে কার কাছে বেশি খেলনা আছে। আমার কাছে বেশি খেলনা আছে। না, আমার কাছে তোমার থেকেও বেশি আছে খেলনা, আর আমার খেলনাগুলো তোমার থেকে বেশি ভালো হচ্ছে। না, আমার কাছে তোমার থেকে বেশি খেলনা আছে। একদিন ওদের দাদু ওদের সাথে থাকতে এলেন। উনি নিজের সাথে অনেক ভালো ভালো খেলনা নিয়ে এসেছিলেন। বাচ্চারা, আমি তোমাদের জন্য অনেকগুলো খেলনা নিয়ে এসেছি। বাহ, এতগুলো খেলনা! ওরা দুজনেই দাদুর কাছে গেল আর ওনার হাত থেকে একটা একটা করে ব্যাগ নিয়ে নিল। এই খেলনাগুলো আমার, আর এই খেলনাগুলো আমার। আমি এই সমস্ত খেলনা শুধু তোমাদের জন্যই এনেছি, তাহলে এগুলো ভাগ করার কি দরকার? না দাদু, আমরা আমাদের কখনো খেলনা ভাগ করি না। কোনোদিন না। এই কথা শুনে দাদু খুব অবাক হয়ে গেলেন, কিন্তু উনি বাচ্চাদেরকে কিছুই বললেন না। পরের দিন সব দিনের মতোই দুজনে ঝগড়া শুরু করলো। আমার কাছে বেশি খেলনা আছে। না, আমার কাছে তোমার থেকেও বেশি খেলনা আছে। এইবারেও দাদু ভেবেছিলেন যে বাচ্চারা নিজেরা বুঝে যাবে। এমনটাই কয়েকদিন ধরে চলতে থাকলো। তারপর একদিন দাদু কিছু ভাবলেন। এই বাচ্চারা এইভাবে বুঝবে না, আমাকেই এদের দুজনকে একতার মানে বোঝাতে হবে। এই ভেবে উনি বাচ্চাদের ঘরে গেলেন। ঘরে গিয়ে দেখলেন বাচ্চারা ঝগড়াই করছিল। দাদুকে দেখে ওরা দাদুকে জিজ্ঞাসা করলো, দাদু, এবার তুমি বলো কার কাছে বেশি খেলনা আছে? হ্যাঁ দাদু, তুমিই বলো যে কার কাছে বেশি খেলনা আছে। আমার হিসেবে তো তোমাদের দুজনের কাছেই অনেক কম খেলনা আছে। কিন্তু তোমরা দুজনে একদম চিন্তা করো না, আমি তোমাদের দুজনের খেলনা দ্বিগুণ করে দিতে পারি। ওটা কেমন করে? জাদু করে। জাদু করে? হ্যাঁ, জাদু করে। এবার তাড়াতাড়ি নিজের চোখ বন্ধ করো, এক্ষুনি তোমাদের দুজনের খেলনা দ্বিগুণ করে দিচ্ছি। দাদুর এই কথা শুনে দুইজনে নিজেদের চোখ বন্ধ করে নিল। দাদু এগিয়ে গেলেন আর দুইজনের খেলনাগুলোকে একসাথে রেখে দিলেন। তারপর আবার উনি বাচ্চাদের কাছে গিয়ে দাঁড়ালেন। এবার তোমরা চোখ খুলতে পারো। বাচ্চারা নিজেদের চোখ খুলতে দেখলো যে সব খেলনাগুলো একসাথে ছিল। এই দেখে দুজনে খুব রেগে গেল। দাদু, এ তুমি কি করলে? তুমি আমাদের খেলনাটাকে মিলিয়ে কেন দিলে? এর উত্তরে দাদু ওদের বুঝিয়ে বললেন, মিলিয়ে দেইনি, আমি তোমাদের খেলনাগুলো দ্বিগুণ করে দিয়েছি। বাচ্চারা, একতায় অনেক শক্তি হয়। যদি আমরা মিলেমিশে থাকি
তাহলে এই খেলনাগুলোর মতো আমাদের শক্তিও দ্বিগুণ হয়ে যায়। সেই জন্য আমাদের ঝগড়া করা উচিত নয়, সব সময় মিলেমিশে থাকতে হয়। শেষ পর্যন্ত দাদুর বোঝানোর পরে বাচ্চারা একসাথে থাকার মর্ম বুঝতে পারল, আর তারপর থেকে ওরা আর কোনোদিন খেলনা নিয়ে ঝগড়া করত না। চিঙ্কির নতুন ড্রেস। বড়দের থেকে কিছু চাইতে হলে বাচ্চারা এমন বুদ্ধি বার করে যে বড়দের কথাই বন্ধ হয়ে যায়। একদিন সন্ধেবেলায় চিঙ্কি কাবার্ড খুলে কাপড় দেখছিল। কত পুরনো কাপড় আমার কাছে, একটাও নতুন ড্রেস নেই। তখনই ওর মাথায় একটা বুদ্ধি খেললো। আইডিয়া! মায়ের থেকে নতুন ড্রেস চাইতে তো এর থেকে ভালো আইডিয়া হতেই পারে না। ওইদিকে মা রুমের সামনে দিয়ে যাচ্ছিল, হঠাৎ করে ওর চোখ ভেতরে গেল। চিঙ্কি কোথায় চলে গেল? এক্ষুনি তো কাবার্ড খুলে দাঁড়িয়েছিল। মা ভেতরে এসে কাবার্ডের সামনে দাঁড়িয়ে পড়ল আর এদিক সেদিক চিঙ্কিকে দেখতে শুরু করলো। তখনই হঠাৎ কাবার্ড মাকে বলল, কি আন্টি, চিঙ্কিকে খুঁজছো? প্রথমে তো আওয়াজটা শুনে মা একদম ভয় পেয়ে গিয়েছিল, কিন্তু তারপরে হেসে বলল, হ্যাঁ এটা চিঙ্কির রুম তো, চিঙ্কিকেই খুঁজছি। কিন্তু তুমি কে? আমি কাবার্ড। আমি চিঙ্কির কাপড়ের কাবার্ড বলছি। সরি বলছিলাম। এইটা শুনে তো মার মুখ থেকে হাসি বেরিয়ে যাচ্ছিল। ও তাহলে তুমি কাবার্ড বলছো? কাবার্ড, তুমি কি বলতে পারো আমার চিঙ্কি কোথায়? না, আমি একদম বলতে পারবো না। আচ্ছা, কেন বলতে পারবে না? কারণ আমার খিদে পেয়েছে, আমার পেট একদম খালি। কতদিন হয়ে গেল একটাও নতুন ড্রেস এলো না। আগে নতুন ড্রেস এনে দাও, তারপর বলবো চিঙ্কি কোথায়। এইটা শুনে মাম্মি ড্রামা করে বলল, আরে তার জন্যই তো খুঁজছিলাম, শপিং এ যেতাম। কিন্তু ছাড়ো, নতুন ড্রেস ক্যান্সেল। যেই কাবার্ড ক্যান্সেল वाला কথাটা শুনলো, কাবার্ডের মুখটা একদম খুলে গেল আর কাবার্ডে বসে থাকা চিঙ্কি জোরে চেঁচালো, এই মা, তুমি সবসময় এমন করো, কাট্টু কিছু চাইলে ছট করে দিয়ে দাও। চিঙ্কিকে এমন দেখে মার হাসি বেরিয়ে গেল। ও জোরে জোরে হাসতে শুরু করলো আর হাসতে হাসতে চিঙ্কির নতুন ড্রেস আসারও ফাইনাল হয়ে গেল। স্যাটারডে সন্ধেবেলার কথা, পাপা অফিস থেকে ফিরলো, মা হলে তৈরি হয়ে বসেছিল। আরে তুমি চিঙ্কিকে শপিং এ নিয়ে যাচ্ছিলে না, এখনো যাওনি? চিঙ্কি আসলে তো যাব, চিঙ্কি তো গাট্টুর সাথে তলায় খেলছে। গাট্টু চিঙ্কি সোসাইটির ক্যাম্পাসে খেলছিল, মজা করছিল, আর মা হাতে পার্স নিয়ে সোজা ওদের সামনে এসে দাঁড়িয়ে পড়ল। কি চিঙ্কি, কখন থেকে উপরে ওয়েট করছি তোমাদের। ও মা, সরি, খেলতে খেলতে ভুলেই গেছিলাম যে আমাদের শপিং করতে যাওয়ার আছে। এই গাট্টুর কারণে হয়েছে। এখন এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ঝগড়া করো না। যাও গাট্টু, যাও আমাদের জন্য রিক্সা নিয়ে এসো। গাট্টু মিল্খার স্পিডে দৌড়ালো আর বাড়ি থেকে সোসাইটিতে একটা রিক্সা নিয়ে এলো। মাম্মি আর চিঙ্কি রিক্সা করে শপিং এর জন্য বেরিয়ে পড়লো। মলে এসে মা ছোট মোটো শপিং করতে থাকে। চিঙ্কি বেচারি ড্রেস সেকশনে যাওয়ার জন্য ব্যস্ত হয়ে পড়েছিল। মা চলো। আর চিঙ্কি মাকে নিয়ে কিডস কর্নার পৌঁছে গেল, যেখানে অনেক সুন্দর সুন্দর আলাদা রকমের ড্রেস বাচ্চাদের এক্সাইট করছিল। চলো, যেটা চাই সেটা চুজ করো। কিন্তু এত নতুন নতুন ড্রেস আর ট্রেন্ডি ফ্যাশনস দেখে বেচারি চিঙ্কি কনফিউজ হয়ে গিয়েছিল। এইটা নি না ওইটা, নাকি পুরো দোকানটাই নি। এইভাবে চিঙ্কি পুরো কনফিউজ হয়ে গিয়েছিল। তখনই ওর নজর একটা ড্রেসের উপরে পড়লো আর ওর মাথা থেকে অন্য সব ড্রেস আউট হয়ে গেল। ওয়াও, সো নাইস! এই ড্রেসটা তো আমি কারোর কাছে দেখিনি, একদম নতুন ফ্যাশন। এটা ট্রাই করে দেখি। এমন বলে চিঙ্কি ওই ড্রেসটা নিতেই যাচ্ছিল, তখনই ঝট করে ওই ড্রেসটা একটা অন্য মেয়ে নিয়ে নিল। আরে, এটা আমি নিতে চাই। আরে শট, এই ড্রেসটা তো আমার না, আমার। আর এইভাবে দুজনের ভেতরে ঝগড়া শুরু হয়ে গেল। ওদের ঝগড়া শুনে ম্যানেজার আর মাও ওখানে এসে পড়লো। মা দেখো না, এই ড্রেসটা আগে আমি পছন্দ করেছিলাম, এই মেয়েটা কথাই শুনছে না। ডোন্ট ওয়ারি, এমন অন্য ড্রেসও হবে এখানে। সরি ম্যাম, এটা সিঙ্গেল পিসই অ্যাভেলেবল আছে। তাহলে তো এই ড্রেসটা আমারই চাই। চিঙ্কি মা, আরো তো অন্য ড্রেস আছে, তুমি ওইসব ট্রাই করো। না, আমার এটাই পছন্দ, আমার এটাই চাই। তখনই হঠাৎ করে পেছন থেকে একটা আওয়াজ এলো, মিঙ্কি। সবাই পেছনে ঘুরে দেখলো, পেছনে মিঙ্কির মা দাঁড়িয়েছিল। মাম্মি, আমার এই ড্রেসটাই চাই। তখনই চিঙ্কির মা মিঙ্কির মাকে বলল,
আরে সরলা, তুই চিনতে পারলি? কেমন করে চিনবো না বন্ধু, 3 বছর কলেজে একসাথে কাটিয়েছি। তুই শপিং করতে এসেছিস? হ্যাঁ, এ আমার মেয়ে চিঙ্কি। ওর যে ড্রেসটা পছন্দ হয়েছে তোমার মেয়ে মিঙ্কিরও সেই পছন্দ। বলো এবার কি করি? আরে ডোন্ট ওয়ারি, মিঙ্কির চয়েস সেকেন্ডে সেকেন্ডে বদলায়। মিঙ্কি চলো, ওই কর্নারে লেটেস্ট ডিজাইনস থাকে। এইটা শুনে মিঙ্কি চিঙ্কির হাতে ওই ড্রেসটা ধরিয়ে দিল আর অন্য কর্নারের দিকে দৌড়ে গেল। দেখলি, দেখ এবার আমি যাই, আবার দেখা হবে। এমন বলে মিঙ্কির মা তো বেরিয়ে গেল, কিন্তু চিঙ্কি ড্রেস পাওয়ার পরেও রেগে মেগে দাঁড়িয়েছিল। এবার কি তোমার চয়েসও বদলে গেল? না, আমার তো এই ড্রেসটাই পছন্দ, কিন্তু এটা নিয়ে কত ড্রামা হলো এখানে। এইটা শুনে মা হেসে বলল, আরে মা, লাইফ এমনই হয়, যে কোনো জিনিস সহজে পেয়ে গেলে কি মজা। মজা তো যে কোনো জিনিস স্ট্রাগল করে পাওয়াতেই আনন্দ। যাও ড্রেস ট্রাই করো। চিঙ্কি দৌড়ে ট্রায়াল রুমে চলে গেল আর তাড়াতাড়ি নতুন ড্রেস পরে বাইরে এলো। নতুন ড্রেসে চিঙ্কি একদম পরীর মতন লাগছিল। পারফেক্ট। চলো এবার দুটো প্লেট চাট পকোড়ি খাই আর তারপর বাড়ি। চলো। হ্যাঁ চলো। ফাস্ট ফুড ভার্সেস ঠাকুমার বানানো পরোটা। এক রোববার মা গাট্টু চিঙ্কিকে নিয়ে শপিং মলে শপিং করতে যায়। অনেক শপিং করার পর তাদের খিদে পেয়ে যায়। তখন মা বলে, বাচ্চারা, খুব খিদে পেয়েছে না? বাড়ি গিয়ে খেলে তো অনেক দেরি হয়ে যাবে, চলো এখানে মলে কিছু খেয়ে নি। এই বলে মা দুজনকে ফাস্ট ফুড কর্নারে নিয়ে যায় আর বলে, বলো বাচ্চারা, কি খাবে? বার্গার। মা বার্গার অর্ডার করে আর বাচ্চাদের সাথে সেও বার্গার খেতে শুরু করে। গাট্টু চিঙ্কি বার্গার খেতে খুব ভালোবাসতো। বার্গার শেষ হতেই ওরা আরো বার্গার খেতে চাইলো। তখন মা বলল, বেশি বার্গার খাওয়া ভালো নয়, মা প্লিজ। মা ভাবলো বাচ্চারা তো আর রোজ রোজ বার্গার খায় না, তাই মা আরো বার্গার অর্ডার করলো আর 3 জনে বার্গার খেয়ে বাড়ি ফিরলো। রাত্রিবেলা মা খাবার বানায়, যার মধ্যে ছিল ডাল, ভাত, রুটি, সবজি আর স্যালাড। মা বাবা খেতে বসে আর তখন বাবা বাচ্চাদের ডাকে, গাট্টু চিঙ্কি খেতে এসো। গাট্টু চিঙ্কি এসে বাবাকে বলে, বাবা, আমাদের খিদে নেই, আমরা ঘুমাতে যাচ্ছি। এই বলে না খেয়ে দুজনে ঘুমোতে চলে যায়। বাবা চিন্তিত হয়ে যায়, বাচ্চাদের খিদে নেই কেন? তুমি চিন্তা করো না, দুজনে মলে 2টো বার্গার খেয়েছে। বার্গার খাওয়া ভালো না। ওরা কোথায় আর রোজ রোজ খাচ্ছে, তুমি টেনশন নিও না, খাবার খাও। পরের দিন সকালে উঠে মা গাট্টু চিঙ্কির জন্য টিফিন তৈরি করে আর সেই টিফিন নিয়ে গাট্টু চিঙ্কি স্কুলে যায়। সন্ধেবেলা দুজনে স্কুল থেকে এসে মাকে নিজের টিফিন দিয়ে ফ্রেশ হতে চলে যায়। মা দুজনের টিফিন খুলে যা দেখে তাতে চমকে যায়। তখনই মা গাট্টু চিঙ্কিকে ডাকে। গাট্টু চিঙ্কি আসতেই মা বলে, এ কি, টিফিন খাওনি কেন তোমরা? মা, আজ বান্টির বার্থডে ছিল, ও আমাদের জন্য বার্গার অর্ডার করেছিল। বার্গার খেয়ে আমাদের পেট ভরে গেছিল, তাই আর টিফিন খাইনি। আরে, কিন্তু আমি তোমাদের পছন্দের খাবার বানিয়েছিলাম, ওটা তো ওয়েস্ট হয়ে গেল না? আমাদের শুধু বার্গার পছন্দ, আর কিছু না। রাত্রিবেলা বসে গাট্টু চিঙ্কি সব সীমা পার করে দেয়। তারা কিছুতেই খাবার খেতে চায় না আর বাবার কাছে বার্গার খাওয়ার জেদ করতে থাকে। গাট্টু, চিঙ্কি, খাবার খেয়ে নাও, তোমাদের পছন্দের পালক পনির বানিয়েছি। না, আমরা বার্গার খাবো, আমাদের বার্গার চাই। বেশি বার্গার খেও না, শরীরের জন্য ভালো নয়। বার্গার না হলে পিৎজা এনে দাও, কিন্তু আমরা ঘরের খাবার খাবো না। এইভাবে গাট্টু চিঙ্কি জেদ করতে থাকে এবং তাদের বাবা মাকে তাদের জেদের কাছে হার মানতেই হয়। বাবা পিৎজা অর্ডার করে আর পিৎজা খেয়ে গাট্টু চিঙ্কি ঘুমোতে চলে যায়। এইভাবে ফাস্ট ফুড খাওয়া গাট্টু চিঙ্কির অভ্যেস হয়ে যায়। ওদের ঘরে বানানো খাবার ভালোই লাগে না, শুধু বার্গার আর পিৎজা খেয়ে দুজনে খিদে মেটাতো। একদিন গাট্টু চিঙ্কির খুব পেট ব্যথা হয় আর বাবা তাদের হসপিটালে নিয়ে যায়। গাট্টু চিঙ্কির রিপোর্টস দেখে ডাক্তার বলে, ওদের ডাইজেস্টিভ সিস্টেম তাড়াতাড়ি খারাপ হয়ে যাচ্ছে, এত কম বয়সে এরকম হওয়া উচিত নয়। বাবা ডাক্তারকে সব কথা বলে। ডাক্তার বলে, ফাস্ট ফুড শরীরের ওপর খারাপ প্রভাব ফেলে,
এর মধ্যে কেমিক্যাল ব্যবহার করা হয়। কেমিক্যালগুলো আমাদের শরীরের জন্য ক্ষতিকারক। ফাস্ট ফুডের আরো অনেক সাইড এফেক্ট আছে, সেই জন্য শুধু ঘরে বানানো খাবারই খেতে হবে। পেটের ব্যথার জন্য গাট্টু চিংকি দুর্বল হয়ে পড়ছিল। ডাক্তারের কথা মতো তারা পিৎজা বার্গার খাওয়া বন্ধ করলেও মুখের স্বাদ চলে গেছিল। ঘরের খাবারটুকু তারা খেতে পারছিল না। গরম গরম ডাল খিচুড়ি খেয়ে নাও বাচ্চারা, শরীরে জোর পাবে। কিচ্ছু খেতে ইচ্ছে করছে না, জোর করে খেলে বমি হয়ে যাবে আমার। গাট্টু চিংকির অবস্থা দিন দিন আরো খারাপ হচ্ছিল। মা বাবা টেনশন করছিল। তখনই ঠাকুমা গ্রাম থেকে আসে। মা কাঁদতে কাঁদতে ঠাকুমাকে সব কথা বলে। আমি তো বুঝতে পারছি না আমার কি করা উচিত। আমি এসে গেছি, এবার আমি সব ঠিক করে দেব। পরের দিন ঠাকুমা রান্নাঘরে আলু পরোটা বানাচ্ছিল। পরোটার গন্ধ গাট্টু চিংকির রুমে যেতেই ওরা যেন জীবন ফিরে পেল। মনে হচ্ছে কিচেনে কিছু স্পেশাল রান্না হচ্ছে, চলো গিয়ে দেখি আমরা। গাট্টু চিংকি দৌড়ে কিচেনে চলে যায় আর ঠাকুমা তাদের গরম গরম পরোটা দেশি ঘি দিয়ে খেতে দেয়। গাট্টু চিংকি পরোটা খেতে শুরু করলে তাদের মুখে স্বাদ ফিরে পায়। বাহ ঠাকুমা, এ তো পিৎজা বার্গারের থেকেও বেশি টেস্টি। হ্যাঁ, আর পিৎজা বার্গারের থেকে অনেক বেশি হেলদিও। এটা তো শুধু আলুর পরোটা, এরকম আরো পরোটা আমি বানাতে পারি। তাহলে কি তুমি রোজ এবার থেকে আমাদের নতুন নতুন পরোটা বানিয়ে খাওয়াবে? হ্যাঁ, রোজ খাওয়াবো, আর তোমাদের মাকেও শিখিয়ে দেব। আর তারপর গাট্টু চিংকি পেট ভরে পরোটা খায়। ঠাকুমার হাতের পরোটা খেয়ে ওরা মুখের স্বাদ ফিরে পায়। আর গাট্টু চিংকি সারা জীবনের জন্য ফাস্টফুডকে টাটা বাই বাই করে দেয়। দুঃখীরামের সিঙ্গারা। অনেক সময় আগে একটা শহরে একটা মোড়ের মাথা ছিল। সেই মোড়ে খাবার দাবারের অনেক দোকান ছিল। শহরের সব লোকেরা সেই মোড়ে সুস্বাদু খাবার খেতে আসতো। সেই মোড়ে গোপালের অনেক পুরনো সিঙ্গারার দোকান ছিল। তার সিঙ্গারা সারা শহরে প্রসিদ্ধ ছিল। তারপর একদিন অনেক দূর থেকে সুখীরাম নামের এক ব্যবসায়ী আসে। মোড়ের দোকান আর গ্রাহকের ভিড় দেখে সে ভাবতে থাকে, এই মোড়ে তো অনেক গ্রাহক আছে, আমি যদি এইখানে দোকান খুলে নিই তো আমার উপরে তো টাকার বর্ষা হবে। তখনই তার ধ্যান গোপালের সিঙ্গারার দোকানের দিকে যায়। এই সিঙ্গাড়ার দোকানে তো সব থেকে বেশি ভিড় আছে, আমিও এইখানে সিঙ্গাড়ার দোকান খুলে নি। এমনিতেও সিঙ্গাড়া বানানো কি এমন বড় ব্যাপার। সে ওখানেই গোপালের দোকানের সামনে একটা দোকান ভাড়ায় দিয়ে নেয় আর সিঙ্গাড়া বানাতে শুরু করে দেয়। সে ওর মধ্যে একটা বিশেষ মশলা দেয়। এই বিশেষ মশলা দিলে সিঙ্গাড়া অনেক সুস্বাদু হয়ে যাবে। আর সিঙ্গাড়া ভাজার জন্য কড়াইতে সস্তা তেল দেয়। এই তেল দিয়ে আমার লাভ অনেক বেড়ে যাবে। আর সিঙ্গাড়া বানিয়ে ফেলে। যে আমার সিঙ্গাড়া খাবে সে আঙুল চাটতে থাকবে। দাদা, দুটো সিঙ্গাড়া দিও তো। এই নাও। আরে বাহ, তোমার সিঙ্গাড়া তো অনেক সুস্বাদু। আমি বলেছিলাম না, যে আমার সিঙ্গাড়া খাবে আঙুল চাটতে থেকে যাবে। এই শুনে তার দোকানে গ্রাহকের ভিড় লেগে যায়। দেখতে দেখতে তার দোকান ভালো চলতে শুরু করে। সে রোজ সুস্বাদু সিঙ্গাড়া বানিয়ে বিক্রি করতে শুরু করে। অন্যদিকে সুখীরামের সিঙ্গাড়ার জন্য গোপালের এত পুরনো দোকান এখন আর কেউ যেত না। তাই সে ভাবল, একবার আমিও সুখীরামের সিঙ্গাড়া খেয়ে দেখি, আমিও তো দেখি সিঙ্গাড়াতে এমন কি আছে। গোপাল মুখ ঢেকে ওর দোকানে গেল আর দুটো সিঙ্গাড়া নিয়ে নিজের দোকানে আসে আর সেটা খায়। সিঙ্গাড়া খেয়ে সে বুঝে গেল, এই সিঙ্গাড়াতে ব্যবহার করা মশলাতে তো শরীর খারাপ হয়ে যায়, তাই সরকার এগুলোকে ব্যান করেছে।
আমাকে এই সুখিরামের মুখোশটা খুলতেই হবে। তখনই তার একটা আইডিয়া আসে। হ্যাঁ, এই আইডিয়াটাই ভালো হবে। পরের দিন বিকেলে সে কিছু ওষুধ নিয়ে নিজের দোকানের বাইরে বসে। যখন গ্রাহক আসতে শুরু করে তখন সে জোরে জোরে আওয়াজ দিতে শুরু করে, পেট ব্যথার ওষুধ নিয়ে নাও, মাথা ব্যথার ওষুধ নিয়ে নাও, জ্বরের ওষুধ নিয়ে নাও। গোপালকে ওষুধ বিক্রি করতে দেখে কিছু লোকেরা তার দোকানে আসে। তুমি তো সিঙ্গাড়া বিক্রি করতে, তুমি ওষুধ বিক্রি করছো কেন? আমি সিঙ্গাড়া আপনাদের জন্যই বিক্রি করতাম, আর ওষুধটাও আপনাদের জন্যই বিক্রি করছি। কিন্তু ওষুধের আমরা কি করব? আমাদের শরীর তো একদম ঠিক। হ্যাঁ, আমরা তো একদম স্বাস্থ্যবান। কিন্তু যদি এমনই সুখিরামের সিঙ্গাড়া খেতে থাকো তো কতদিন স্বাস্থ্যবান থাকবে? মানেটা কি? মানে এইটা যে সুখিরাম নিজের সিঙ্গাড়াকে সুস্বাদু করার জন্যে তার মধ্যে যে মশলা দেয় সেইটা আপনাদের শরীর খারাপ করতে পারে। তাই সরকার সেই মশলাগুলোকে ব্যান করেছে। কি? সেই সুখিরাম আমাদেরকে অসুস্থ করছে? একটু পয়সার লোভের জন্য সে আমাদেরকে ব্যান সিঙ্গাড়া খাওয়াচ্ছে। আমরা ওকে ছাড়বো না। ওরা সবাই সুখিরামের দোকানে আসে। বাইরে বের হও সুখিরাম। কি হলো? এত রেগে সিঙ্গাড়া কে চায় ভাই? আমরা তোমার থেকে সিঙ্গাড়া নিতে আসিনি, তোমাকে মজা দেখাতে এসেছি। কিন্তু কেন? কারণ তুমি সুস্বাদু সিঙ্গাড়া বলে আমাদের ব্যান মশলা খাওয়াও। এই শুনে সুখিরাম বুঝে গেল যে তার সুস্বাদু সিঙ্গাড়ার গোপন কথা সবাই জেনে গেছে। সে ভয় পেয়ে বলল, আমাকে ক্ষমা করে দাও, এখন থেকে আমি এমনটা করব না। এখন থেকে আমরা তোমাকে এই মোড়ে থাকতে দিলে তাহলে তো তুমি কিছু করবে না। আর তারপরে সব শহরের লোকেরা মিলে সুখিরামকে মোড়ের মাথার থেকে বার করে দেয়। এইভাবে গোপাল নিজের বুদ্ধি দিয়ে সুখিরামের মুখোশ খুলে দেয় আর শহরের লোকেদের বিশ্বাস জগায় যে সুখিরামের সিঙ্গাড়া আসলে দুঃখীরামের সিঙ্গাড়া ছিল। চিঙ্কির ড্রয়িং ক্লাস। গাট্টু আর চিঙ্কি ধীরে ধীরে বড় হচ্ছে, তো ওদের সাবজেক্টসও বাড়ছিল। এই জন্য স্কুলে ওদের দুজনের যা এতদিন অপশনাল ছিল তা কম্পালসারি হয়ে যায়। তার নাম ছিল ড্রয়িং। চিঙ্কি ড্রয়িং করতে খুব ভালোবাসত, কিন্তু যখনই ড্রয়িং এর কথা মনে পড়তো ও খুব টেন্স হয়ে যেত, কারণ ওর ড্রয়িং অত ভালো ছিল না। আর এর কারণে ও অনেক বকাও খায় একবার। কিছুদিন আগে স্যার ক্লাসে ড্রয়িং পড়াচ্ছিলেন। চলো বাচ্চারা, আজকে আমরা শিখবো ময়ূরের ছবি কি করে বানানো যায়। সব বাচ্চারা মন দিয়ে স্যারকে দেখছিল, সবার নজর স্যারের দিকেই ছিল। কিন্তু চিঙ্কির তখন আঁকার দিকে মন ছিল। আর হঠাৎ স্যারের আওয়াজ আসে, তো ড্রয়িং কে বানাবে? এখানে ব্ল্যাকবোর্ডে চিঙ্কি তুমি এসো। চিঙ্কি তো স্যারের কথা শোনেইনি, তো কিভাবে ড্রয়িং করত? ও নিজের ভুল স্বীকার করে আর স্যারকে বলে, স্যার আপনি যখন শেখাচ্ছিলেন আমি অন্য ড্রয়িং বানাচ্ছিলাম, আমি তাই শুনিনি। তারপর আর কি, স্যার চিঙ্কিকে খুব বকে। তখন চিঙ্কি সিদ্ধান্ত নেয় যে ও ময়ূরের পেন্টিং করেই ছাড়বে। এমনিতেই চিঙ্কি আঁকতে খুব ভালোবাসত, ওকে শুধু আরো শিখতে হতো। গাট্টু চিঙ্কি বাড়ি ফিরে আসে আর গাট্টু খুব জোরে জোরে হাসতে লাগে আর চিঙ্কি উদাস হয়ে যায়। তখনই মা চলে আসে। বাচ্চারা মজা করো না। মা, গাট্টু আমাকে জ্বালাচ্ছে আমার আঁকা নিয়ে। কেন গাট্টু? এরকম করতে নেই। এই পিকক বানাতে পারিনি। চিঙ্কি মা, চিন্তা করো না, আমার কাছে আইডিয়া আছে। তোমাকে রেনবো ড্রয়িং ক্লাসে ভর্তি করিয়ে দেব। আর চিন্তা করো না। এই জন্যই চিঙ্কির মুখ উদাস ছিল। কিন্তু মা যেই ড্রয়িং ক্লাসের ব্যাপারে বলল, চিঙ্কি খুশি হয়ে গেল। মা এটা দেখে নিয়েছিল। এরপর গাট্টু আর চিঙ্কির ড্রয়িং ক্লাসে অ্যাডমিশন হয়ে যায়। ক্লাসের নাম ছিল রেনবো ড্রয়িং ক্লাস। ক্লাসে পৌঁছে সব বাচ্চা খুব এক্সাইটেড ছিল, কারণ আজকে থেকে ওদের ড্রয়িং ক্লাস শুরু হচ্ছিল। সবার মুখে হাসি ছিল আর সবাই নিজের আনা জিনিস দেখাচ্ছিল। দেখো দেখো, আমি ওয়াটার কালার এনেছি। তোর কাছে কি কালার আছে রে গাট্টু? আমার কাছে আছে পেন্সিল কালার। দেখো কতগুলো কালার। আমি তো ওয়্যাক্স কালার নিয়ে এসেছি। আমার তো পেন্টিং এ রং করতে খুব ভালো লাগে। সব বন্ধুরা একে অপরকে কালার দেখাচ্ছিল আর নিজেদের প্ল্যান বলছিল। ভূষণ ওয়াটার কালার এনেছিল আর ও ব্যাগ থেকে ব্রাশও বের করে
আর পুরো ক্লাসকে দেখাতে লাগে। ঘন্টাড়া, এইটা হলো আমার অস্ত্র, যেটা দিয়ে আমি আলাদা আলাদা ধরনের ছবি বানাবো। আর তারপরে গাট্টু ওই ব্রাশটা হাতে নেয় আর বলে, এইটা তো খুব ভালো ব্রাশ ভূষণ, আমিও এই ব্রাশ দিয়ে সুন্দর সুন্দর ড্রয়িং বানাবো। সবাই খুব এনজয় করছিল, কিন্তু চিঙ্কি যে খুব লাফাঝাপি করত আজও শান্ত বসেছিল। তো গাট্টু জিজ্ঞেস করলো, চিঙ্কি তুমি কোন ড্রয়িং বানাবে? চিঙ্কি কিছুই জবাব দিল না। মনে হয় চিঙ্কি ড্রয়িং বানাতেই ভুলে গেছে। ক্লাসে সবাই জোরে জোরে হাসতে লাগে। আর তখনই ক্লাসের ড্রয়িং টিচার চলে আসে। রেনবো ক্লাসের এই টিচার ড্রয়িং শেখাতে খুবই ফেমাস ছিল। এসেই উনি সব বাচ্চাদের সাথে কথা বলা শুরু করে। হ্যালো বাচ্চা পার্টি, কেমন আছো তুমি? আজ থেকে তোমাদের ড্রয়িং টিচার আমি, ঠিক আছে? আমি যেমন করে তোমাদেরকে নাম বললাম, তোমরাও নিজেদের নামগুলো আমাকে বলো। আর তার সঙ্গে আমাকে এইটা বলবে যে আপনার কোন ড্রয়িং করতে ভালো লাগে। এক এক করে সব বাচ্চা নিজের নাম বলছিল, আর তার সাথে ওরা কোন পেন্টিংটা আঁকবে তাও বলছিল। গাট্টু বলল, আমি তো আলাদিনের দ্বীপ বানাবো। এরপর ভূষণ বলল, আমার জলে ভেসে থাকা জাহাজের ড্রয়িং বানানোর আছে। সবাই আলাদা আলাদা জিনিস বলল, কিন্তু যে চিঙ্কির সময় এলো তখনও চুপ ছিল। তো স্যার বলল, বলো চিঙ্কি, তোমার কোন ড্রয়িং করতে ভালো লাগে? আরে আরে ভয় পেও না, তুমি আমাদেরকে বন্ধু ভাবো। স্যার, আমি আঁকতে খুব ভালোবাসি, কিন্তু ভালোভাবে পারি না আঁকতে, তাই ভয় পাই আমি যাতে আমি খারাপ ড্রয়িং না বানাই। এতে ভয় পাওয়ার কি আছে চিঙ্কি, আমি তোমাকে ভালো ড্রয়িং শেখাবো। আসল কথা এটা ছিল যে স্যার মায়ের কাছ থেকে জানতে পেরেছিল যে চিঙ্কি সব সাবজেক্টে খুব ভালো ছিল, আরো ড্রয়িং করতেও ভালোবাসে, শুধু আরো একটু ভালো করতে হবে ওকে। তো স্যার চিঙ্কিকে ক্লাসের পরে বলে, চিঙ্কি মা, এইখানে এসো। হ্যাঁ স্যার। চিঙ্কি, আমি শুনেছি নাকি তুমি সব সাবজেক্টে খুবই ভালো, তাই না? কিন্তু ড্রয়িং করা খুব কষ্ট মনে হয়। তোমার ড্রয়িং ভালো লাগে তো? হ্যাঁ। দেখো, কোনো সাবজেক্ট হার্ড হয় না, আর যেটা আমাদের ভালো লাগে সেটা তো একদমই হার্ড হবে না। আমরা যদি মন দিয়ে কাজ করব, মন দিয়ে পড়ব, তাহলে সব জিনিস সরল হয়ে যায়। তেমনই তোমার জন্য ড্রয়িং। তুমি এক কাজ করো, কাল তুমি যেমন পারো তেমন একটা ড্রয়িং বের করে আনবে। ক্লাসের পর যখন গাট্টু চিঙ্কি বাড়ি ফেরে তো মা জিজ্ঞেস করে, গাট্টু চিঙ্কি, কেমন ছিল তোমাদের ড্রয়িং ক্লাস? আমরা সবাই আলাদা কালার নিয়ে গেছিলাম, কিন্তু ভূষণ শুধু ব্রাশ নিয়ে এসেছিল আর আমাদের হোমওয়ার্কে ড্রয়িং করতে বলেছে। তুমি বলো চিঙ্কি? হ্যাঁ মা, খুব মজা হয়েছে, আর স্যারও খুব ভালো, উনি ভালো করে বোঝালেন আমায়। এখন চিঙ্কির মুখে আগের মতো উদাসী বা দুঃখ ছিল না, এখন সেও খুব এক্সাইটেড ছিল। মাও বুঝতে পারলো যে চিঙ্কির মনে যে ড্রয়িংকে নিয়ে ভয় ছিল সেটা চলে গেছে। পরে গাট্টু আর চিঙ্কি মিলে নিজেদের ড্রয়িং করে, আর পরের দিন সেটা ক্লাসে নিয়ে যায়। তো স্যার সবাইকে ওদের ড্রয়িং দেখায়। সব বাচ্চারা গাট্টু চিঙ্কির জন্য তালি বাজাবে। স্যারের বলতেই পুরো ক্লাসে তালির আওয়াজ শুনতে পাওয়া যায়। গাট্টু তো সুন্দর ড্রয়িং বানাতেই পারে, কিন্তু চিঙ্কি যে গতকাল অবধি ভয় পেত, সেও খুব সুন্দর ড্রয়িং বানিয়েছে। সেই দিনের পর থেকে চিঙ্কির আর ড্রয়িং এর প্রতি কোনো ভয় থাকে না। এতদিন ড্রয়িংকে যে কঠিন মনে হতো, আজ তার সহজ মনে হতে লাগলো। ভেরি গুড চিঙ্কি, এমন আলাদা আলাদা ড্রয়িং বানাতেই থেকো। হ্যাঁ স্যার, থ্যাংক ইউ স্যার, আপনার জন্য এখন আমি ভালো ড্রয়িং করতে পারি। এরপর স্কুলে যখন ড্রয়িং এর এক্সাম হয়, সেখানে চিঙ্কি ড্রয়িং এ খুব ভালো নম্বর পায়, আর সব থেকে বেশি নাম্বার পায়। এইভাবে রেনবো ড্রয়িং ক্লাস চিঙ্কির ড্রয়িং আরো ভালো করে দেয়। তারপর থেকে চিঙ্কি আরো অনেক ড্রয়িং করে। গাট্টুর ফুটবল ম্যাচ। বাচ্চাদের কখন কোন জিনিসটা ভালো লাগে, কখন কোন জিনিসের অভ্যেস হয়ে যায় কেউ বলতে পারবে না। গাট্টুরও একটা অভ্যেস হয়ে গিয়েছিল, ঘুমের মধ্যে ডান দিকের পাটা জোরে জোরে নড়াচড়া করা। শুনে হাসি পাচ্ছে, কিন্তু যখন মধ্যরাতে চিঙ্কি জল খাবার জন্য উঠল,
ও অন্ধকারে জোরে জোরে নড়তে থাকা পা দেখলো, আরো জোরে চিৎকার করলো, মা বাবা দৌড়ে দৌড়ে ঘরে এলো, লাইট অন করলো, আর ওরা চিঙ্কিকে জিজ্ঞেস করলো, কি হলো মা, কি হয়েছে? ওই দেখো। মা বাবা যখন গাট্টুর দিকে দেখলো তখন ওদের হাসি পেল, কারণ গাট্টু গভীর নিদ্রায় ছিল আর নিজের ডান পা উঠিয়ে রীতিমতো হাওয়ায় কিক করে যাচ্ছিল। অনেক ফানি দেখতে লাগছিল। হে ভগবান, এবার এটা কি নতুন শুরু করে দিল গাট্টু? গট্টু ওঠো বাবা, গট্টু। মা বাবার আওয়াজে গাট্টুর ঘুম ভেঙে গেল। ও বলল, বাবা মা তোমরা এখানে, কি ব্যাপার? হাওয়াতে হেলিকপ্টারের মতো পা ঘোরাচ্ছিস আর জিজ্ঞেস করছিস কত ভয় পেয়ে গেছিলাম আমি। আমি না না, তোমরা মনে হয় ভুল স্বপ্ন দেখেছো। এইটা শুনে বাবা হাসতে হাসতে বলল, তোমার কি মনে হয় গাট্টু, তোমার মা আর আমি এখানে এসে স্বপ্ন দেখছি নাকি? গাট্টু, তুমি সত্যি হাওয়ায় জোরে জোরে কিক করছিলে। কোনো ব্যাপার না, এমন হয়, সবাই ঘুমিয়ে পড়ো। কিন্তু এমনটা রোজ রোজ হতে লাগলো। রোজ গাট্টু হাওয়ায় নিজের পা জোরে জোরে ঘোরাতো আর বেচারি চিঙ্কির ঘুম ভেঙে যায়। তারপর চিঙ্কির একটা আইডিয়া এলো, ও গাট্টুর ওই পাটাই বেঁধে দিল। এবার সব প্রবলেম সলভড। কিন্তু না, গাট্টুর বাঁধা পাটাও ডান্স করতে শুরু করলো আর চিঙ্কি নিজের মাথা থাবড়ালো। হে ভগবান! এই গল্পটা বেডরুমের ভেতর পর্যন্ত থাকলো না, বেডরুমের বাইরে সোসাইটি আর স্কুল পর্যন্ত পৌঁছলো। আসলে এটা কথা ছিল, এখন গাট্টু ঘুমের মধ্যেই নয়, বরঞ্চ জেগে থাকতেও একটা পা হাওয়ায় কিক করতে থাকতো, আর ওর জন্যে ওর আশেপাশের লোকেদের সমস্যা হচ্ছিল। একদিন তো গাট্টুর লাথি বান্টির চোখ অব্দি পৌঁছে গেছিল, আর এই কথাটা মিস্টার স্যার জানতে পারলো। সেও চিন্তায় পড়ে গেল। টু হাওয়াতে লাথি মারতে মারতে হাঁটছিল। রাস্তায় কোনো টিনের ক্যান পেলে ওটাকে ধাক্কা মারতে মারতে বাড়ি পর্যন্ত আনতো। বাড়িতে ক্যানের পাহাড় হয়ে গেল। এরপর বাবা আর মা সিরিয়াস হয়ে গেল। গাট্টু, এটা কি অভ্যেস হয়েছে তোমার? আগে বেডরুম, আর এখন বেডরুমের বাইরে। বান্টি একটুর জন্য বেঁচে গেল সেদিন। চিঙ্কি বলছিল, যা পাও সেটাকে লাথি মারতে মারতে বাড়ি নিয়ে আসো, আর সেটা ওঠানোর জন্য আমাকে লোককে ডাকতে হয়। মা, আমিও বুঝতে পারছি না যে আমি এমন কেন করছি। লাথি মারা আমার প্যাশন হয়ে গেছে। আমি চাই না যে কারোর কোনো ক্ষতি হোক, আর না কাউকে ভয় পাওয়াতে চাই, কিন্তু আমি বুঝতে পারছি না যে আমি সবকিছু ছেড়ে লাথি কেন মারছি। গাট্টু বুঝতে পারছিল না, কিন্তু বাবা বুঝে গেল। বাবা গাট্টুকে বলল, ডোন্ট ওয়ারি বাবা, আমি বুঝে গেছি, আর এই অসুখটার আমার কাছে চিকিৎসাও আছে, তোমার খুব ভালো লাগবে। সেটা কি বাবা? সন্ধেবেলা আমার সঙ্গে চলো, নিজেই জানতে পেরে যাবে। সন্ধেবেলায় বাবা গাট্টুকে নিয়ে একটা স্পোর্টসের দোকানে গেল, আর ওইখান থেকে বাবা গাট্টুকে একটা ফুটবল এনে দিল। ফুটবল দেখতেই গাট্টুর চেহারায় সুন্দর একটা স্মাইল এসে গেল। ওর রাইট লেগ ডান্সের মোডে এসে গেল। ওয়াও বাবা, ফুটবল! আমার তো এটাই দরকার ছিল। এইটাই তো ছিল যার জন্য আমার পা বারবার নাচছিল। প্রবলেম শুধু এইটা ছিল যে আমি তখন জানতাম না যে আমার ফুটবল দরকার। কিন্তু গাট্টু এটুকু বলেই থামলো না। ও ফুটবলটা মাটিতে রাখলো, আর ফুটবলের সাথে সাথে গাট্টুও জাম্প করতে করতে খেলতে শুরু করলো। বাবার সাথে সাথে শপের আঙ্কেলও খুশি হলো। এত কম বয়সে ফুটবলের উপরে এত ভালো হল, দেখবেন স্যার, একদিন অনেক বড় ফুটবল প্লেয়ার হবে আপনার ছেলে গাট্টু। এইটা শুনে তো গাট্টুর খুশির আর ঠিকানা ছিল না। এবার এরপরে স্টোরি তো খুব ইন্টারেস্টিং হয়ে গেল, কারণ গাট্টু লাথি মারার জন্য এমন একটা জিনিস পেয়ে গেছিল যেটাতে মজাও আসছিল আর কিছু বলতোও না। গাট্টু রোজ স্কুল থেকে বাড়ি এসে আর সকালে স্কুল যাওয়ার আগে খুব রীতিমতো ফুটবল খেলতো। একদিন তো নিজের ফুটবলটা স্কুলে নিয়ে গেল, আর যেই টাইম পেত ফুটবল খেলতে শুরু করত। স্কুলের অনেক বাচ্চারাও ফুটবল নিয়ে স্কুলে আসতে শুরু করলো, আর দেখতে দেখতে স্কুলের গ্রাউন্ডে ফুটবল আর ফুটবলই দেখা যাচ্ছিল। স্কুলের হেডমাস্টার পান্ডে স্যার এই ব্যাপারটা নোটিস করলো, আর সে মিশ্রা স্যারকে বলল, আরে স্যার, কি বলছেন? বাচ্চাদের সঙ্গে একটা ম্যাচ হয়ে যাক। হ্যাঁ স্যার, আমি তো এটাই ভাবছিলাম। সব জিনিস যখন তৈরি আছে তাহলে কিক মারা হোক। তারপর আর কি, দুটো টিম বানানো হলো, একটা গাট্টুর টিম আর অন্যটা বান্টির টিম।
দুটো টিমে সমান সমান প্লেয়ার ভাগ করা হলো আর ফুটবল ম্যাচ শুরু হয়ে গেল। মিশ্রা স্যার আর পান্ডে স্যার গোলকিপারের পজিশনে ছিল। গাট্টু মিশ্রা স্যারের টিমে ছিল। গাট্টু এমন এমন কিক মারছিল যে ওর বল থামাতে থামাতে পান্ডে স্যারের ঘাম ছুটে যাচ্ছিল। আরে কি দারুণ খেলে এই বাচ্চাটা, এর মারা কিক তো দেখতেই পাচ্ছি না, শুধু গোলের পর গোল করছে। এইভাবে ম্যাচ শেষ হলো আর গাট্টুর টিম জিতে গেছিল। দারুণ বাচ্চারা, গাট্টু ওয়েল ডান, তোমার কিক পারফরম্যান্স খুব ভালো। আরো অনেক কিছু শিখতে পারবে তুমি ফুটবলে, কিন্তু ডোন্ট ওয়ারি, পান্ডে স্যার তোমার জন্য কিছু ভেবেছে। গাট্টু, আমি তোমার জন্য ফুটবল ট্রেনারের অ্যারেঞ্জমেন্ট করছি স্কুলের তরফ থেকে। শুধু তোমাকেই ট্রেন করবে আর তুমি স্কুলের হয়ে খেলবে আর নিজের সঙ্গে স্কুল আর দেশের নামটাকেও ভালো করবে। এইটা শুনে গাট্টু এত খুশি হলো যে ও একটা জোরদার কিক ফুটবলকে মারলো আর ফুটবল আকাশে উড়ে পুরো উধাও হয়ে গেল। বৃষ্টির মৌসুম। মে মাসের জোর গরমের পর ক্যালেন্ডারে জায়গা করে এলো জুন মাস, কিন্তু জুনেও সেই অবস্থা, সাদা আকাশ। গরমে হয়রান আর বাচ্চাদের চেঁচামেচিতে হয়রান বেচারা জুন বর্ষার অপেক্ষা করছিল। গাট্টু আর চিঙ্কি রোদে বাইরে খেলতে পারছিল না, তাই বাড়ির মধ্যে বদমাশি আরম্ভ। দাঁড়া চিঙ্কি, তুই আমাকে বল ফেলে মারলি, এই নে। এমন বলে গাট্টুও বল উঠালো আর চিঙ্কির দিকে ছুড়লো। হলে আসতে থাকা মা এটা দেখে রেগে গেছিল। ওহো গাট্টু, চিঙ্কি, এটা কি? এটা কেমন খেলার ধরন? সরি মা। ভেতরে বাইরে এত গরম আর তোমাদের শুধু বদমাশি বেরোচ্ছে। চলো বসো সোফাতে চুপচাপ। বেচারা গাট্টু আর চিঙ্কি কি বা করতো, শান্ত হয়ে সোফাতে বসে পড়লো। মা, একটু পরে কি আমরা বাইরে খেলতে যেতে পারি? একদম নয়, দেখছিস না বাইরে কত গরম, পপকর্ন হয়ে যাবি। এমন বলে মা ভেতরে চলে গেল আর গাট্টু আর চিঙ্কি সোফাতে বসে বসে ভগবানকে মিনতি করতে থাকে। ঠাকুর, ঠাকুর কিছু করে দাও, আমরা এমন করে বাড়ির মধ্যে বসে থাকতে পারবো না ঠাকুর। হ্যাঁ ভগবান, প্লিজ কিছু করে দাও না প্লিজ। আর হঠাৎ করে ম্যাজিক হয়ে গেল। জানি না কোথা থেকে আকাশে কালো মেঘ লোড হয়ে গেল আর গরমা গরম সূরজ দেবতা বরফের মতো ঠান্ডা হয়ে গেল। ঠান্ডা ঠান্ডা জোর হাওয়া বইতে শুরু করলো আর গ্যালারি থেকে গিয়ে সোজা দেওয়ালের ক্যালেন্ডারে ধাক্কা মারলো। জুন মাসের পাতাটা প্রথমবার ফড়ফড় করে উড়ে গেল আর ওর ফড়ফড়ানির চোটে মা বাবার ঘুম ভেঙে গেল। হে ভগবান, মনে হচ্ছে ঝড় বা তুফান আসতে চলেছে। আরে না, ঝড় না বৃষ্টি, এইটা তো হলো বর্ষার আগমন। ওই দেখো। মার বাবা জানলা থেকে বাইরে দেখলো যে জোর বৃষ্টির ঝর্ণা আকাশ থেকে নিচে পড়ছিল। ভেজা শুকনো মাটির জোর গন্ধ সারা বাড়িতে ছড়িয়ে পড়েছিল। আর গাট্টু চিঙ্কি ওরা তো হলে ছিলই না, ওরা তো কখন নিচে সোসাইটি ক্যাম্পাসে এসে বৃষ্টিতে নাচছিল, গান গাইছিল, বন্ধুদের সাথে বৃষ্টিকে ওয়েলকাম জানাচ্ছিল। ওয়েলকাম রেইন, ওয়েলকাম রেইন। থ্যাঙ্কস ভগবান, তুমি আমাদের কথা শুনে ফেললে। জোর বৃষ্টি হচ্ছিল আর ওই বৃষ্টিতে গাট্টু চিঙ্কি আউট অফ কন্ট্রোল হয়ে গিয়েছিল। আসলো আবহাওয়া ঠান্ডা ঠান্ডা ওয়াটার কুলারের। চিঙ্কি তো আকাশের দিকে মুখ খুলে ব্যাস মুখে পড়তে থাকা জলকে এনজয় করছিল আর ছপাক ছপাক করে লাফাতে শুরু করলো। গাট্টু আর বাকি বাচ্চারা চিঙ্কিকে ঘিরে ফেললো আর ওদের উপর হাসতে শুরু করলো। চিঙ্কি রেগে গেল আর নিজের হাতে জল ধরে ওদের উপরে ফেলে দিল। বাকি সবাইরাও বৃষ্টি এনজয় করতে থাকলো। পুরো সোসাইটি গ্যালারিতে দাঁড়িয়ে বাচ্চাদের আনন্দ দেখছিল। মা তো গাট্টু আর চিঙ্কির কাণ্ড সহ্য করতে পারছিল না। আরে দেখো না ওদেরকে, আগে বল ফেলছিল, এখন জল ছিটাচ্ছে। থামা ওদের, দেখো আমাদের বাচ্চারা কি করছে। আরে কিছুই করছে না, আমাদের বাচ্চারা তো এনজয় করছে, চলো আমরাও যাই। না বাবা না, আমরা কি বাচ্চা? বাচ্চারা দেখলো যে সব প্যারেন্টস গ্যালারিতে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিল। আরে আমাদের বাবা মা, তাদেরও নিচে আনতে হবে। কিন্তু কিভাবে? এমন করে। আর সঙ্গে সঙ্গে যেখানে বাড়ির বাইরে জল একত্রিত হচ্ছিল ওইখানে নৌকো ভাসিয়ে দিল। নৌকোটাকে জলে ভাসতে দেখে বাকি বাচ্চারাও তাড়াতাড়ি নৌকো বানালো আর জলে নৌকোর রেস আরম্ভ হয়ে গেল।
কারোর নৌকো শিগগিরই ভেসে যেত, কারোরটা ছিঁড়ে যেত, কারোরটা ভাসতে থাকতো। এইসব দেখে বাচ্চারা খুব খুশি হচ্ছিল। ওপরে প্যারেন্টসরাও এসব দেখে খুব খুশি হচ্ছিল। কিন্তু ওরা বুঝে গেছিল যে বাচ্চারা ভালো করে নৌকো বানাতে পারছিল না, তাই সব ভেঙে যাচ্ছিল। প্যারেন্টসরা নিচে নেমে আসলো। বাচ্চাদের মেসেজ প্যারেন্টস অব্দি পৌঁছে গেল। আরে শর্মা মশাই, বাচ্চারা তো ডাকছে, যাবেন নাকি? কি বললেন? শুনতে পারছি না। আরে চলো নিচে। আরে চলো চলো। আর তারপর কি, সব বাচ্চাদের প্যারেন্টসরাও নিচে এসে গেল। আর বাচ্চাদের সাথে বাচ্চা হয়ে সবাই নৌকো বানাতে শুরু করলো। বাবা, আমরা নৌকো বানাতে জানি, আমি আপনাকে নামানোর জন্য এমনটা করেছি। এইটা দেখে সবাই হাসতে থাকে। আর তারপর কি, গাট্টু চিংকির পুরো সোসাইটি বৃষ্টিতে নাচছিল। বৃষ্টি এত বেশি হচ্ছিল যে দেখতে দেখতে বাগানে পুরো কাদা হয়ে গেল। তারপর আর কি, বাচ্চারা কাদায় পিছলে পিছলে পড়তে থাকে। তখনই হঠাৎ বান্টি চিৎকার করে ওঠে, বাঁচাও বাঁচাও বাঁচাও। বাচ্চারা পেছনে দেখলো যে 10টা বড়া পাও একসাথে খেয়ে থাকা গোল গোল বান্টি পুরো কাদাতে আটকে গেছিল। আরে হেসো না, আমাকে বের করো। সব বাচ্চারা বান্টির হাত ধরে ওকে উপরে টানতে থাকে। বান্টি ওঠ রে, ওঠ। বাচ্চারা বান্টিকে নাড়াতেও পারছিল না। উল্টো কাদার কারণে সবার হাত পিছলে যাচ্ছিল আর সব ওই কাদাতে পড়ে যাচ্ছিল। এক কাজ করা হোক, বান্টিকে ছেড়ে দেওয়া হোক, আমরা যাই এখান থেকে। আরে এটা কি করছো? না না, আমারও আসার আছে। আর এমন বলে বান্টি হাতির মতো খুব জোর দিল। আর দেখতে দেখতে বান্টি নিজের থেকেই কাদা থেকে পুরো বাইরে বেরিয়ে এলো। দেখলে, আমরা যখন চেষ্টা করছিলাম মজা নিচ্ছিল, এখন নিজে ওঠ। সময়ের সাথে সাথে বৃষ্টি আরো জোরে পড়ছিল, থামার নামও নিচ্ছিল না। আর বাচ্চারা তো একদমই চাইছিল না যে বৃষ্টি থেমে যাক। সবাই নিজের নিজের সাইকেল বার করলো। আর এই জোর বৃষ্টিতে সব বাচ্চারা সাইকেল চালাতে শুরু করলো। ফ্লোরে বড় জলের পুকুর হয়ে গিয়েছিল। তার মধ্যে থেকে যখন সাইকেলের টায়ার যাচ্ছিল, জলের জোর ঢেউ উঠছিল। বারবার জলে সাইকেল নিয়ে যাওয়াটা অনেক মজা হচ্ছিল। আরে আরে চলো, হয়ে গেল বৃষ্টি, চলো এখন উপরে। হ্যাঁ চলো, কিন্তু বাচ্চারা কোথায়? সব প্যারেন্টসরা বাচ্চাদের এদিক ওদিক দেখতে থাকে। আর তখনই হঠাৎ ওদের উপরে বিভিন্ন রঙের জল পড়তে থাকে। আরে এগুলো কি? লাল, গোলাপি, হলুদ, নীল রঙের বৃষ্টি কি করে আরম্ভ হয়ে গেল হঠাৎ? আকাশে আবার ইন্দ্রধনু এসে যায়নি তো? আরে ইন্দ্রধনু নয়, কালারসের প্যাকেট ফাটছে, উপরে দেখো। সবাই উপরের দিকে দেখলো। গাট্টু, চিংকি আর সোসাইটির সব বাচ্চারা হোলির বেঁচে যাওয়া রং আকাশে ফেলছিল। রং জলে মিশে যাচ্ছিল আর রঙের বৃষ্টি হচ্ছিল। হালকা হালকা বৃষ্টি আবার জোর হচ্ছিল আর বাচ্চাদের রঙে রঙে যাচ্ছিল। স্কুল প্রজেক্ট। গুড মর্নিং স্যার। গুড মর্নিং বাচ্চারা। সদ্য বাচ্চাদের এক্সাম শেষ হয়েছিল আর আজকে স্যার একটা নতুন টপিক শুরু করছিল, যার নাম ছিল এমার্জেন্সি ভেহিকল। চলো বাচ্চারা, নিজেদের বুকস খোলো। আজকে আমরা নতুন পাঠ পড়ব, এমার্জেন্সি ভেহিকলস। আচ্ছা বলো তো, এমার্জেন্সি ভেহিকল কি কি হয়? এইভাবে সব বাচ্চারা মিলে সব উত্তর দিয়ে দেয়। আজকে আমি নোটিশ পেয়েছি যে পরের সপ্তাহে স্কুলে সায়েন্স কম্পিটিশন আছে। নাও টুডে I will make group of 4 people for new project and I will give each team a title and you have to submit the project in the next week. Okay? কিন্তু আমাদের প্রজেক্ট কোন জিনিসের হবে? প্রত্যেকটা গ্রুপকে আলাদা আলাদা টপিক দেওয়া হবে আর এই টপিকগুলো তোমাদের বই অনুসারেই দেওয়া হচ্ছে। গাট্টু, তোমাদের গ্রুপের টপিক হচ্ছে এমার্জেন্সি ভেহিকল। রাজু, তোমাদের গ্রুপের প্রজেক্ট হচ্ছে ম্যাগনেটস অ্যান্ড ইটস টাইপস। গুড্ডি, তোমার গ্রুপের টপিক হলো রোটেশন অফ প্ল্যানেটস অ্যারাউন্ড দ্য সান। তোমাদের এই সব প্রজেক্টের মডেল বানিয়ে নিয়ে আসতে হবে। চলো, এখন আমি তোমাদের 4-4টে লোকের গ্রুপ বানাবো আর তারপরে তোমরা ঘরে গিয়ে প্রজেক্ট মডেল বানাবে। গাট্টু, চিংকি, বান্টি, হারি, তোমাদের 4 জনের ঘর আশেপাশেই আছে। তোমরা তাহলে এক গ্রুপে। তোমাদের গ্রুপ নাম্বার 1
খুব মজা আসবে। তোমরা স্কুল ছুটি হওয়ার পরে আমার বাড়িতে চলে আসবে, তারপরে প্রজেক্ট বানাবো। আরে কিন্তু আমরা প্রজেক্ট বানাবো কি করে? সবাই চুপ থাকো, মজাক করবে না, আমাকে কাজ করতে দাও। আর এইভাবেই টিচার 4 জনের গ্রুপে প্রত্যেক বাচ্চাকে ভাগ করে দেয়। স্কুল শেষ হতেই গাট্টু চিংকি নিজের ঘরে পৌঁছায় আর যা যা মজা করে তা মা বাবাকে বলতে লাগে। বাবা মা, জানো আজকে স্কুলে কি হলো? আমরা গ্রাউন্ডে খেলছিলাম আর রাজু খেলতে খেলতে ধম করে পড়ে গেল। গাট্টু, অন্যের উপর এভাবে হাসতে নেই। ওসব ছাড়ো না মা বাবা, আজ আমরা স্কুলে নতুন প্রজেক্ট পেয়েছি, একদম নতুন। No, we have to make a project on different vehicles and submit it on next week. Yes, I am excited to make the new project. But who will help us to make it? আরে তোমাদের টিউশন টিচারকে জিজ্ঞেস করো, উনি নিশ্চয়ই কোনো সলিউশন দেবে। আরে হ্যাঁ, এইটা তো আমি ভুলেই গেছিলাম। চল চিংকি, টিউশনের জন্য প্রস্তুতি নিই। আমরা টিউশন টিচারের কাছে গিয়ে প্রবলেমের সলিউশন দেখি। দুজনে তাড়াতাড়ি তৈরি হয়ে যায় আর টিউশন ক্লাসে পৌঁছে যায়। বলো বাচ্চারা, আজ স্কুলে তোমরা কি হোমওয়ার্ক পেয়েছো? টিচার দিদি, আজ আমরা স্কুলে খুব কঠিন প্রজেক্ট পেয়েছি আর সেটা নেক্সট উইকে আমাদের সাবমিট করতে হবে। আমি, বান্টি, হরি এই 4 জনের একটা গ্রুপ হয়েছে। হ্যাঁ, কিন্তু আমরা বুঝতে পারছি না সেই মডেলটা বানাবো কি করে। প্রজেক্ট কি ব্যাপারে আছে আর কি মডেল বানাতে হবে? এমার্জেন্সি ভেহিকলস। এতে তো কোনো সমস্যা নেই। পরের সপ্তাহের মধ্যে বাচ্চারা সুন্দর একটা অ্যাম্বুলেন্সের মডেল বানিয়ে নেয় আর বাবার সাহায্যে অ্যাম্বুলেন্সের ওপর এমার্জেন্সি হর্নও লাগিয়ে দেয়। ইয়াহু! ফাইনালি আমাদের প্রজেক্ট শেষ হয়ে গেল। কত দারুণ দেখাচ্ছে রে। আমি এখন অ্যাম্বুলেন্সের ড্রাইভার হব আর সবার প্রাণ বাঁচিয়ে নেব। ওরে বুদ্ধু, অ্যাম্বুলেন্সের ড্রাইভার নয়, ডাক্তার পেশেন্টের প্রাণ বাঁচায়। না চিংকি, এমন বলে না মা। ডাক্তাররা তো যাত্রা করে যায়, কিন্তু অ্যাম্বুলেন্স ড্রাইভারও পেশেন্টের সঙ্গ দেওয়ার ততটাই সাহায্য করে। আরে অ্যাম্বুলেন্সের ড্রাইভার টাইমলি পৌঁছে যায় আর পেশেন্টের প্রাণ বাঁচাতে সাহায্য করে, আর তাই সময় থাকতে ডাক্তার পেশেন্টের প্রাণ বাঁচায়। সরি বাবা, আমি আগের থেকে এরকম ভাবে কথা বলবো না। এই জন্যই তো এই সব গাড়িকে এমার্জেন্সি ভেহিকল বলা হয়, কারণ এদের ড্রাইভার প্রয়োজনের সময় সব জায়গায় পৌঁছে যায় আর মানুষের প্রাণ বাঁচায়। চলো, স্কুলের সময় হয়ে গেছে, আজ কম্পিটিশন না, যাও। সব বাচ্চারা তাদের প্রজেক্ট নিয়ে কম্পিটিশনে পৌঁছে যায়। গাট্টু আর চিংকির প্রজেক্টও দারুণ হয়েছিল। বান্টি আর হারিও তাদের খুব সাহায্য করে। এখন দরকার ছিল প্রেজেন্টেশনের। সবার প্রথমে আসে রাজুর গ্রুপ। মডেল দেখিয়ে ওরা ওদের প্রেজেন্টেশন শুরু করে। We have this magnet and in this magnet we have the South Pole and the North Pole, which give attractive force to equal and opposite pole. ম্যাগনেটের ব্যবহার অনেক বড় কোম্পানিতে, অনেক বড় মেশিনে করা হয়ে থাকে। থ্যাংক ইউ। ভেরি গুড বাচ্চারা, এখন নেক্সট পালা হলো গাট্টুর গ্রুপ। গাট্টু, চিংকি আর হারি আর বান্টি নিজেদের মডেলস দেখিয়ে তার ব্যাপারে বলতে লাগে। Hello everybody, all we are presenting you the project of emergency vehicle. We have different emergency vehicles like ambulance. যদি কোনো emergency patient থাকে তখন আমরা অ্যাম্বুলেন্স ব্যবহার করি। এটা হলো ফায়ার ব্রিগেড। যখন কোথাও আগুন লেগে যায়, ফায়ার ব্রিগেড এমার্জেন্সি ভেহিকল হয়ে সেখানে এসে যায় আর আগুনে ফেসে থাকা লোকেদেরকে বাঁচায়। দিস ইজ এ পুলিশ ভ্যান। যদি কোনো ঘরে চুরি হয় আর যদি আমরা 100 ডাইল করি তাহলে পুলিশ ভ্যান তাড়াতাড়ি এসে যায় আর চোরেদেরকে ধরে নিয়ে যায়। থ্যাংক ইউ। শাবাশ, ভেরি গুড বাচ্চারা। সব বাচ্চার প্রেজেন্টেশন হয়ে যায় আর শেষে রেজাল্টের সময় আসে। তো আজকের উইনার হলো গাট্টু, চিংকি, হারি আর বান্টির গ্রুপ। আমরা জিতে গেলাম। 4 জনই দৌড়াতে দৌড়াতে স্টেজে পৌঁছে যায় আর ওরা গেস্টের হাত থেকে অ্যাওয়ার্ড নেয়। কংগ্রেচুলেশন বাচ্চারা। ইয়াহু! হুররে!
ইন্ডিয়ান ফুড ভার্সেস চাইনিজ ফুড। এমনিতে গাট্টু আর চিঙ্কির সব জিনিস পছন্দ হতো, যেমন খেলাধুলা, গান করা, নাচ করা, ঘুরে বেড়ানো, নতুন নতুন জায়গা দেখা, আরও অনেক কিছু। দুটো বাচ্চাই এত মিষ্টি আর চঞ্চল ছিল, ওদের ফেভারিট জিনিসও খুব তাড়াতাড়ি বদলে যেত। যেমন একদিন স্কুলে লাঞ্চ ব্রেক হলো, তখন সব বাচ্চারা টিফিন খুলে খাবার খেতে বসে পড়ল। নীলেশ, ভূষণ, বান্টি আর আমাদের প্রিয় গাট্টু চিঙ্কি সবাই এক এক করে নিজেদের টিফিন খুলল। আজ আমি লাঞ্চে এনেছি মাঞ্চুরিয়ান। ওয়াও, এটা কত ইয়ামি। আর তুমি কি এনেছো ভূষণ? আমার টিফিনে আজ আছে নুডলস। আর সবার টিফিনে চাইনিজ ফুড দেখা যাচ্ছিল। কিন্তু এখনো গাট্টু আর চিঙ্কির টিফিন খোলা বাকি ছিল। তখন নীলেশ এক্সাইটেড হয়ে ওদেরকে বলল, আরে গাট্টু চিঙ্কি, তোমরাও টিফিনটা খোলো, আজকে কি বিশেষ একটু তো দেখি আমরা। হ্যাঁ হ্যাঁ, তোর টিফিনে রোজ কিছু না কিছু আলাদা থাকে। বান্টির এমন বলাতেই সবাই গাট্টু আর চিঙ্কির দিকে তাকিয়ে থাকলো। কিন্তু হয়তো গাট্টু আর চিঙ্কি আগের থেকেই জানতো যে টিফিনে কি আছে, তাই ওদের মুখে কোনো এক্সাইটমেন্ট ছিল না। দুজনে একসাথে টিফিন খুলল আর একসাথেই জবাব দিল, উফো, আলুর তরকারি আর রুটি আর কিছু টুকরো গাজরের। একটা হাসির বন্যা বইল। গাট্টু, চিঙ্কি আর ওদের সব বাকি বন্ধুরা খুব হাসলো। গাট্টু আর চিঙ্কি, তোমাদের যদি খাবার আছে তাহলে খাও। ও হ্যাঁ, নুডলসও আছে, খুব ভালো লাগে খেতে। সবাই মিলে নীলেশ, ভূষণ আর ওদের টিফিনে যে চাইনিজ ফুড ছিল ওগুলো খেতেই পছন্দ করলো। দেখতে দেখতে সব চাইনিজ ফুড শেষ হয়ে গেল। আর গাট্টু চিঙ্কির টিফিন যাতে আলুর তরকারি ছিল কেউই হাত দিল না। বাড়ির থেকে আনা টিফিন গাট্টু আর চিঙ্কির সেরমই ফেরত চলে গেল। মা যখন টিফিন চেক করলো, ও জানতে পারলো যে আলুর তরকারি আর রুটি গাট্টু আর চিঙ্কি তেমনই রেখে দিয়েছে, কিচ্ছু খেয়েছিল না। এইটা দেখে মাম্মি গাট্টু চিঙ্কিকে ডাক দিল, গাট্টু চিঙ্কি এদিকে এসো। গাট্টু আর চিঙ্কি দৌড়াতে দৌড়াতে ওখানে এলো। আর যখন মায়ের হাতে টিফিন দেখলো, বুঝতে পেল যে মা এখন বকা দেবে। গাট্টু চিঙ্কি, তোমরা আজ স্কুলে খাবার খাওনি? টিফিনে তো সব এরকমই আছে। মা, আমরা ভুলে গেলাম, চলো চিঙ্কি। গাট্টু আর চিঙ্কি বাইরে পালাতে গেল। আর যখন মা জিজ্ঞেস করলো, চিঙ্কি পালাতে পালাতেই আওয়াজ দিল, আরে কোথায় যাচ্ছিস এবার? খেলতে যাচ্ছি মা, গ্রাউন্ডে। কিন্তু খাবার? খেয়ে নিয়েছিলাম মা। এর আগে মা অন্য কিছু জিজ্ঞেস করতো, দুজনে তো চলেই গেছিল। এইভাবে গাট্টু আর চিঙ্কি মার বকার থেকে বেঁচে গেল। পরের দিন স্কুলে লাঞ্চ ব্রেকের সময় সবাই প্রতিদিনের মতো একত্রিত হয়ে গেল। আর আজ রোজকার মতো গাট্টু আর চিঙ্কিকে ছেড়ে দিয়ে সবাই কিছু না কিছু চাইনিজ ফুড এনেছিল। কিন্তু এবার গাট্টু আর চিঙ্কি দুজনেই নিজেদের টিফিন বার করলো না, কারণ ওরা জানতো যে আজও কিছু হেলদি তরকারি থাকবে। আজ থেকে আমি নিজের ফেভারিট ফুডের লিস্টে চাইনিজ ফুডও অ্যাড করে নিয়েছি। হ্যাঁ, আমার তো খুব ভালো লাগে মাঞ্চুরিয়ান, কিন্তু এই নুডলসটা খুব টেস্টি ছিল। যে কেউ একবার চাইনিজ ফুড খেয়ে নেয়, ওই সব সময়ের জন্য এইটা ফেভারিট ফ্রুট হয়ে যায়। আজও সবাই মিলে নীলেশ, ভূষণের টিফিনে আনা চাইনিজ ফুডই খেয়ে নিল। আজ তো বান্টিও নুডলস এনেছিল। বাড়ি যেতে যেতে গাট্টু আর চিঙ্কি কথা বলছিল যে ওদেরও এখন চাইনিজ ফুড খাবার ছিল, কিন্তু মাকে কিভাবে বলবে যে টিফিনে চাইনিজ বানিয়ে দিতে? একটা অনেক বড় প্রশ্ন ওদের সামনে এলো। চিঙ্কি, আমার সেই মাঞ্চুরিয়ানটা খুব ভালো লেগেছে, চল চাইনিজ খেতে যাব। আমারও নুডলস অনেক ভালো লাগলো, কিন্তু মা আমাদের টিফিনে এসব দেবে না। আইডিয়া, আমরা মাকে বলবো কোনো চাইনিজ রেস্টুরেন্টে যেতে, যাতে আমরা সেখান থেকে পেট ভরে খেয়ে আসতে পারি। গাট্টু আর চিঙ্কি বাড়ি ফিরতেই মা ওদের আটকে দিল আর জিজ্ঞেস করলো, আজ টিফিন খেয়েছো কিনা দেখাও। মা দুজনে টিফিন খুলে দেখে যে আজও টিফিন তেমনই রয়েছে। তোমরা খাবার খাচ্ছ না কেন? তখন চিঙ্কি বলে যে ওরা সবাই বন্ধুরা মিলে একসাথে খাবার খায়, আর ওদের টিফিন খেয়েই গাট্টু চিঙ্কির পেট ভরে যায়। এরপর চিঙ্কি মাকে হোটেলে যাওয়ার কথা বলে। মা, আমার আর গাট্টুর চাইনিজ ফুড খাবার ইচ্ছে হচ্ছে, আমরা কি হোটেল যেতে পারি? ওখানে পেট ভরে চাইনিজ ফুড খাবো। আমার তো ফেভারিট নুডলস, আমার সেটা খাওয়ার আছে। না না বাচ্চারা, এটা আমাদের জন্য হেলদি নয়। আমাদের ইন্ডিয়ান ফুড অনেক হেলদি হয়। তোমরা এটা খাবে, তাহলে তোমাদের স্বাস্থ্য খুব ভালো থাকবে।
মার অনেক মানা করা সত্ত্বেও গাট্টু আর চিঙ্কি শোনে না। তাই মা রাজি হয়ে যায় আর গাট্টু আর চিঙ্কি খুশি হয়ে যায়। কিন্তু শুধু একবারই আমি তোমাদের চাইনিজ খাওয়াতে নিয়ে যাচ্ছি, তখনই ওদের বাড়ির ডোর বেল বাজে আর গাট্টু দরজা খোলে আর দেখে যে ওদের মাসি অনেক গিফটস নিয়ে এসেছে। দেখো বাচ্চারা, আমি তোমাদের জন্য অনেক খাবারের জিনিস এনেছি। না দিদি, গাট্টু আর চিঙ্কির চাইনিজ ফুড পছন্দ। ওরা শুদ্ধ ঘি দিয়ে বানানো লাড্ডু, বরফি এগুলো খায় না। আচ্ছা ঠিক আছে, আমি কিছু ভালো ভালো জিনিস বানাচ্ছি শুধু আমাদের জন্য। মাসি মায়ের সাহায্য নিয়ে পনিরের এতগুলো আইটেম বানালো যে গাট্টু আর চিঙ্কি দৌড়ে এলো আর খাবারের উপরে এমন ভাবে ঝাঁপিয়ে পড়লো, চাইনিজ ফুড তো একদম ভুলেই গেল। তারপরে মাসি খুব সুস্বাদু ফ্রুট স্যালাড বানালো, পরোটা বানালো, আরো অনেক কিছু সুস্বাদু জিনিস বানালো যেগুলো খুব সুস্বাদু ছিল। বাচ্চারা, সব থেকে ভালো আর শরীরের জন্য যদি কিছু দরকারি আছে তো সেটা হলো আমাদের ইন্ডিয়ান ফুড। চাইনিজ ফুড দেখতে গেলে হয়তো একটু টেস্টি মনে হয়, কিন্তু তা দিয়ে আমাদের শরীরে ক্ষতি হতে পারে। তখনই বাড়ির ফোনে রিং হয় আর মা রিসিভ করে। ফোনে ভূষণের মা কথা বলছিল। কথা বলে মা আবার মাসি, গট্টু আর চিঙ্কির কাছে এলো আর বলল, গাট্টু, চিঙ্কি, তোমাদের বন্ধু আছে না ভূষণ, তার মার কল এসেছিল। ভূষণের পেটে খুব ব্যথা করছে, ও চাইনিজ ফুড খাচ্ছিল কিছুদিন ধরে। এবার বুঝলে গাট্টু চিঙ্কি যে কিভাবে আমাদের ইন্ডিয়ান ফুডই ভালো। গাট্টু চিঙ্কি চিন্তায় পড়ে যায় যে চাইনিজ ফুড খাবে কি খাবে না। পরের দিন সবাই মাসির সাথে হোটেলে গেছিল। আজ মাসিকে মা পার্টি দিচ্ছিল, গাট্টু চিঙ্কিও সাথে এসেছিল। গাট্টু চিঙ্কি, এবার বলো তোমরা কি খেতে চাও, মাঞ্চুরিয়ান না নুডলস, বলো। গাট্টু আর চিঙ্কি কিছুক্ষণের জন্য ভাবলো আর তারপরে দুজনে বলল, না মা, আমাদের চাইনিজ খাবার নেই। আমরা ইন্ডিয়ান ফুডই খাবো, যেটা টেস্টি আর শরীরের জন্য ভালো হবে। তারপর আর কি, সবাই ওই হোটেলে শুধু ইন্ডিয়ান ফুডই এনজয় করলো। বৃষ্টির মৌসুম। মে মাসের জোর গরমের পর ক্যালেন্ডারে জায়গা করে এলো জুন মাস। কিন্তু জুনেও সেই অবস্থা, সাদা আকাশ, গরমে হয়রান আর বাচ্চাদের চেঁচামেচিতে হয়রান বেচারা জুন বর্ষার অপেক্ষা করছিল। গাট্টু আর চিঙ্কি রোদে বাইরে খেলতে পারছিল না, তাই বাড়ির মধ্যে বদমাশি আরম্ভ। দাঁড়া চিঙ্কি, তুই আমাকে বল ফেলে মারলি, এই নে। এমন বলে গাট্টুও বল উঠালো আর চিঙ্কির দিকে ছুড়ল। হলে আসতে থাকা মা এটা দেখে রেগে গেছিল। ওহো গাট্টু, চিঙ্কি, এটা কি? এটা কেমন খেলার ধরন? সরি মা। ভেতরে বাইরে এত গরম আর তোমাদের শুধু বদমাশি বেরোচ্ছে। চলো বসো সোফাতে চুপচাপ। বেচারা গাট্টু আর চিঙ্কি কি বা করতো, শান্ত হয়ে সোফাতে বসে পড়ল। মা, একটু পরে কি আমরা বাইরে খেলতে যেতে পারি? একদম নয়, দেখছিস না বাইরে কত গরম, পপকর্ন হয়ে যাবি। এমন বলে মা ভেতরে চলে গেল আর গাট্টু আর চিঙ্কি সোফাতে বসে বসে ভগবানকে মিনতি করতে থাকে। ঠাকুর, ঠাকুর কিছু করে দাও, আমরা এমন করে বাড়ির মধ্যে বসে থাকতে পারবো না ঠাকুর। হ্যাঁ ভগবান, প্লিজ কিছু করে দাও না প্লিজ। আর হঠাৎ করে ম্যাজিক হয়ে গেল। জানি না কোথা থেকে আকাশে কালো মেঘ লোড হয়ে গেল আর গরমা গরম সূরজ দেবতা বরফের মতো ঠান্ডা হয়ে গেল। ঠান্ডা ঠান্ডা জোর হাওয়া বইতে শুরু করলো আর গ্যালারি থেকে গিয়ে সোজা দেওয়ালের ক্যালেন্ডারে ধাক্কা মারলো। জুন মাসের পাতাটা প্রথমবার ফড়ফড় করে উড়ে গেল আর ওর ফড়ফড়ানির চোটে মা বাবার ঘুম ভেঙে গেল। হে ভগবান, মনে হচ্ছে ঝড় বা তুফান আসতে চলেছে। আরে না, ঝড় না বৃষ্টি, এইটা তো হলো বর্ষার আগমন। ওই দেখো। মার বাবা জানলা থেকে বাইরে দেখলো যে জোর বৃষ্টির ঝর্ণা আকাশ থেকে নিচে পড়ছিল। ভেজা শুকনো মাটির জোর গন্ধ সারা বাড়িতে ছড়িয়ে পড়েছিল। আর গাট্টু চিঙ্কি, ওরা তো হলে ছিলই না। ওরা তো কখন নিচে সোসাইটি ক্যাম্পাসে এসে বৃষ্টিতে নাচছিল, গান গাইছিল, বন্ধুদের সাথে বৃষ্টিকে ওয়েলকাম জানাচ্ছিল। ওয়েলকাম রেইন, ওয়েলকাম রেইন। থ্যাঙ্কস ভগবান, তুমি আমাদের কথা শুনে ফেললে। ইয়ে! জোর বৃষ্টি হচ্ছিল আর ওই বৃষ্টিতে গাট্টু চিঙ্কি আউট অফ কন্ট্রোল হয়ে গিয়েছিল। আসলো আবহাওয়া ঠান্ডা ঠান্ডা ওয়াটার কুলারের। চিঙ্কি তো আকাশের দিকে মুখ খুলে
ব্যাস মুখে পড়তে থাকা জলকে এনজয় করছিল আর ছপাক ছপাক করে লাফাতে শুরু করলো। গাট্টু আর বাকি বাচ্চারা চিঙ্কিকে ঘিরে ফেললো আর ওদের উপর হাসতে শুরু করলো। চিঙ্কি রেগে গেল আর নিজের হাতে জল ধরে ওদের উপরে ফেলে দিল। বাকি সবাইরাও বৃষ্টি এনজয় করতে থাকলো। পুরো সোসাইটি গ্যালারিতে দাঁড়িয়ে বাচ্চাদের আনন্দ দেখছিল। মা তো গাট্টু আর চিঙ্কির কাণ্ড সহ্য করতে পারছিল না। আরে দেখো না ওদেরকে, আগে বল ফেলছিল এখন জল ছিটাচ্ছে। থামাও ওদের, দেখো আমাদের বাচ্চারা কি করছে। আরে কিছুই করছে না, আমাদের বাচ্চারা তো এনজয় করছে, চলো আমরাও যাই। না বাবা না, আমরা কি বাচ্চা? বাচ্চারা দেখলো যে সব প্যারেন্টস গ্যালারিতে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিল। আরে আমাদের বাবা মা, তাদেরও নিচে আনতে হবে। কিন্তু কিভাবে? এমন করে। আর সঙ্গে সঙ্গে যেখানে বাড়ির বাইরে জল একত্রিত হচ্ছিল ওইখানে নৌকো ভাসিয়ে দিল। নৌকোটাকে জলে ভাসতে দেখে বাকি বাচ্চারাও তাড়াতাড়ি নৌকো বানালো আর জলে নৌকোর রেস আরম্ভ হয়ে গেল। কারোর নৌকো শিগগিরই ভেসে যেত, কারোরটা ছিঁড়ে যেত, কারোরটা ভাসতে থাকতো। এইসব দেখে বাচ্চারা খুব খুশি হচ্ছিল। উপরে প্যারেন্টসরাও এসব দেখে খুব খুশি হচ্ছিল। কিন্তু ওরা বুঝে গেছিল যে বাচ্চারা ভালো করে নৌকো বানাতে পারছিল না, তাই সব ভেঙে যাচ্ছিল। প্যারেন্টসরা নিচে নেমে আসলো, বাচ্চাদের মেসেজ প্যারেন্টস অব্দি পৌঁছে গেল। আরে শর্মা মশাই, বাচ্চারা তো ডাকছে, যাবেন নাকি? কি বললেন? শুনতে পারছি না। আরে চলো নিচে। আরে চলো চলো। আর তারপর কি, সব বাচ্চাদের প্যারেন্টসরাও নিচে এসে গেল আর বাচ্চাদের সাথে বাচ্চা হয়ে সবাই নৌকো বানাতে শুরু করলো। বাবা, আমরা নৌকো বানাতে জানি, আমি আপনাকে নামানোর জন্য এমনটা করেছি। এইটা দেখে সবাই হাসতে থাকে। আর তারপর কি, গাট্টু চিঙ্কির পুরো সোসাইটি বৃষ্টিতে নাচছিল। বৃষ্টি এত বেশি হচ্ছিল যে দেখতে দেখতে বাগানে পুরো কাদা হয়ে গেল। তারপর আর কি, বাচ্চারা কাদায় পিছলে পিছলে পড়তে থাকে। তখনই হঠাৎ বান্টি চিৎকার করে ওঠে, বাঁচাও বাঁচাও বাঁচাও। বাচ্চারা পেছনে দেখলো যে 10টা বড়া পাও একসাথে খেয়ে থাকা গোল গোল বান্টি পুরো কাদাতে আটকে গেছিল। আরে হেসো না, আমাকে বের করো। সব বাচ্চারা বান্টির হাত ধরে ওকে উপরে টানতে থাকে। বান্টি ওঠ রে, ওঠ। বাচ্চারা বান্টিকে নাড়াতেও পারছিল না, উল্টো কাদার কারণে সবার হাত পিছলে যাচ্ছিল আর সব ওই কাদাতে পড়ে যাচ্ছিল। এক কাজ করা হোক, বান্টিকে ছেড়ে দেওয়া হোক, আমরা যাই এখান থেকে। আরে এটা কি করছো? না না, আমারও আসার আছে। আর এমন বলে বান্টি হাতির মতো খুব জোর দিল আর দেখতে দেখতে বান্টি নিজের থেকেই কাদা থেকে পুরো বাইরে বেরিয়ে এলো। দেখলে, আমরা যখন চেষ্টা করছিলাম মজা নিচ্ছিল, এখন নিজে ওঠ। সময়ের সাথে সাথে বৃষ্টি আরো জোরে পড়ছিল, থামার নামও নিচ্ছিল না। আর বাচ্চারা তো একদমই চাইছিল না যে বৃষ্টি থেমে যাক। সবাই নিজের নিজের সাইকেল বার করলো আর এই জোর বৃষ্টিতে সব বাচ্চারা সাইকেল চালাতে শুরু করলো। ফ্লোরে বড় জলের পুকুর হয়ে গিয়েছিল। তার মধ্যে থেকে যখন সাইকেলের টায়ার যাচ্ছিল, জলের জোর ঢেউ উঠছিল। বারবার জলে সাইকেল নিয়ে যাওয়াটা অনেক মজা হচ্ছিল। আরে আরে চলো, হয়ে গেল বৃষ্টি, চলো এখন উপরে। হ্যাঁ চলো, কিন্তু বাচ্চারা বাচ্চারা কোথায়? সব প্যারেন্টসরা বাচ্চাদের এদিক ওদিক দেখতে থাকে। আর তখনই হঠাৎ ওদের উপরে বিভিন্ন রঙের জল পড়তে থাকে। আরে এগুলো কি? লাল, গোলাপি, হলুদ, নীল রঙের বৃষ্টি কি করে আরম্ভ হয়ে গেল হঠাৎ? আকাশে আবার ইন্দ্রধনু এসে যায়নি তো? আরে ইন্দ্রধনু নয়, কালারসের প্যাকেট ফাটছে, উপরে দেখো। সবাই উপরের দিকে দেখলো। গাট্টু, চিঙ্কি আর সোসাইটির সব বাচ্চারা হোলির বেঁচে যাওয়া রং আকাশে ফেলছিল। রং জলে মিশে যাচ্ছিল আর রঙে বৃষ্টি হচ্ছিল। হালকা হালকা বৃষ্টি আবার জোর হচ্ছিল আর বাচ্চাদের রঙে রঙে যাচ্ছিল। আপনাদের যদি আমাদের ভিডিও ভালো লেগে থাকে তো আমাদের ভিডিওকে লাইক করুন, কমেন্ট করুন আর সাবস্ক্রাইব করুন।